হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আপু, আপনি যে ড্রামাটির কথা বলেছেন ওইটাই আজকে এক্সপ্লেইন করব। ড্রামার শুরুতেই আমরা আমাদের লিড ক্যারেক্টার ইউ শ্যাংশিংকে দেখতে পাই। সে বসে বসে পোয়েম লিখছিল। সে একজন রিপোর্টার। রিপোর্টার বলতে এন্টারটেনমেন্ট রিপোর্টার। আর এন্টারটেনমেন্ট রিপোর্টার হচ্ছে তারাই যারা কিনা অ্যাক্টরদের পিছন থেকে তাদের গল্প বের করে নিয়ে আসে। কিছু অ্যাক্টরদেরকে নিচে নামানো আর উপরে ওঠানোর জন্য এই রিপোর্টারগুলোই যথেষ্ট। তবে ইউ শ্যাংশাং কখনোই মিথ্যা রিপোর্ট করতো না। সে মিথ্যা রিপোর্ট না করলেও প্রত্যেকটি রিপোর্টের তথ্য খোঁজার জন্য একদম এক পায়ে খাড়া থাকে। যা করা লাগে সবকিছুই করতে রাজি থাকে। অন্যদিকে আমাদের লিড ক্যারেক্টার জিয়াংকে দেখানো হয়। তাদের গ্রুপে তিনজন কেপপ আইডল থাকে। তাদের তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ফেমাস ছিল জিয়াং। জিয়াং সবসময় চুপচাপ থাকতো। সে কারোর সাথে বেশি কথা বলতে পছন্দ করতো না। তার বার্থডে সেলিব্রেট পর্যন্ত সে করতে চাইতো না। ইউ শ্যাংশিং রিপোর্ট করার জন্য তার পার্টিতে চলে আসে আর এই অনুষ্ঠানের বিজয়ী হয়ে যায়। বিজয়ী হওয়ার পর তাকে মঞ্চে ওঠানো হয়। সে মঞ্চে এসে বলতে শুরু করে, আমি জিয়াংকে বিয়ে করতে চাই। এটা শুনে জিয়াং হাঁ করে তাকিয়ে থাকে। তখন সে বলে, এটা তো সম্ভব না, অন্য কিছু প্রয়োজন হলে বলো। তখন সে বলে, আমার সাথে একটি ডিনার ডেটে যেতে হবে। তখন ওই জায়গায় সুই নামের একটি মেয়ে উপস্থাপনা করছিল। সে বিষয়টি সামলে নেয় আর দুইজনের ডেট ফিক্সড করে দেয়। অনুষ্ঠান শেষে শেং শেং বেরিয়ে পড়ে আর তার বান্ধবী টংকে কল করে বলে, আমাদের ডিনার ডেট ফিক্সড হয়েছে, আমি মিশন সাকসেসফুল করতে পেরেছি। এই জন্য সে অনেক খুশি ছিল। এখানে আমরা জানতে পারি তার বান্ধবী জিয়াংয়ের অনেক বড় ভক্ত ছিল। আর সে ছিল জিয়ানের সাথে যে একটি ছেলে থাকতো ওই ছেলের ভক্ত। আজ শেং শেং এর জন্মদিন ছিল। সে এই প্রোগ্রাম শেষ করে তার বাসায় চলে যায়। শেং শেং এর বাসায় আমরা একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি তাদের প্রতিবেশী ছিল, যে কিনা শেং শেংকে অনেক পছন্দ করত। সে এখন ডক্টরের জব করছে। যেহেতু সে তাকে পছন্দ করত, যার কারণে তাদের বাসায় অনেক বেশি আসা যাওয়া করত। শেং শেং এর অফিসও অনেক ভালো ছিল। অফিসে একটি মেয়ে তাকে পছন্দ করতো না, যার নাম ছিল জি শিয়াও। অফিস শেষ করে শেং শেং অনেক খুশি হয়ে একটি রেস্টুরেন্টে এসে বসে থাকে। বসে বসে সে জিয়াং এর অপেক্ষা করছিল। তবে জিয়াং আসার কোনো নামই নেই। ঘন্টাখানিক অপেক্ষা করার পর সে তার অ্যাসিস্ট্যান্ট দি চ্যাংকে কল করে। তখন দি চ্যাং জি চ্যাং এর রুমে যায়। গিয়ে জিজ্ঞাসা করে যে, স্যার, আপনি কেন যাননি ওই প্রোগ্রামে? একথা বলতে বলতে সে রুমে আসতে শুরু করে। এদিকে আমরা জি চ্যাংকে দেখতে পাই। সে তার মোটিভেশনাল ঠিক করার জন্য দুইটি ওয়ালনাট তার হাতের ভিতর নিয়ে মেডিটেশন করছিল। জি চ্যাং এমন একটি লোক ছিল, তার রুমে জুতা নিয়ে প্রবেশ করাও নিষেধ ছিল। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার, কি করছেন আপনি? যদি কোনো রিপোর্টারের কাছে এই নিউজটি চলে যায় তাহলে কি হবে বলেন তো? তখন সে বলতে শুরু করে, ওই মেয়েটি আমার ফেক ফ্যান ছিল। সে আসলে রিপোর্টার। ওই দিন প্রোগ্রাম শেষে আমি তার সব কথা শুনতে পারি। সে আসলে আমার রিয়েল ফ্যান না, ফেক ফ্যান। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, তার মানে স্যার, ও যদি এখন মিথ্যা কোনো রিপোর্ট ছাপিয়ে দেয়? তখন সে বলে, এমনিতেই তো সে মিথ্যা রিপোর্ট ছাপিয়ে দিবে, আমি দেখা করেই কি করব? তখন দি চ্যাং শ্যাংকে কল করে বলে, ম্যাম, আমাদের স্যার তো অসুস্থ হয়ে পড়েছেন, উনি আসতে পারবেন না। তখন শ্যাং বলে, তা আমি চলে আসি? তখন সে আবারও বলে যে, না না, এখন আমি ওষুধ খাইয়ে দিয়েছি, উনি ভালো হয়ে গিয়েছেন। তখন সে বলে, তাহলে পাঠিয়ে দিন, ওনাকে আসতে বলুন। এখানে তার উদ্দেশ্য তো ছিল রিপোর্ট করার। এখানে বেচারা দি চ্যাং কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন দি চ্যাং বলে, আমাদের স্যারের কাছে সময় নেই, উনি আসতে পারবেন না। ওনার শিডিউলে নেই, উনি অনেক 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 বিজি। আমি আপনাকে ওনার সাইন করা একটি পিকচার পাঠিয়ে দিচ্ছি, এটা নিয়েই খুশি থাকুন। এদিকে শ্যাং কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে তার বসের কাছে কিছু সময় চায়। বলে, বস, এতদিন সময় দিয়েছেন, আপনি আর কিছুদিন প্লিজ সময় দিয়ে দিন। আমি খুব তাড়াতাড়ি ওর ইন্টারভিউটি নিয়ে নিব, আর এতে আমি 100% সাকসেস হব। তখন তার বস তাকে কিছুটা সময় দিয়ে দেয়। এখানে সে চিন্তায় পড়ে যায় কি করবে। অন্যদিকে শ্যাং যে জি জিয়াং এর জন্য অপেক্ষা করছিল, এটা কেউ একজন পিকচার উঠিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। এটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তখন দি চিয়াং ভাবে যে তাদের রেপুটেশন খারাপ হয়ে যাবে। তখন সে শ্যাংকে কল করে বলে, আমাদের স্যার আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত আছেন, প্লিজ ম্যাম আপনি সময় মতো চলে আসবেন। এদিকে আমরা দেখতে পাই তাদের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছিল। দেখা করতে চলে এসেছিল জি জিয়াং। শ্যাং জি জিয়াংকে অনেক ধরনের প্রশ্ন করে। সে শুধু ইয়েস, নো, মেবি এইসব বলেই উত্তর দিচ্ছিল। সে ভালোভাবে তার সাথে কথাই বলে না। শ্যাং মনে মনে ভাবে, আচ্ছা বাচ্চা, ওয়েট কর, এখন আমি তোকে দেখে নিব। তখন সে বলে, আচ্ছা, আমি শুনেছি তোমার নাকি সই নামে যে উপস্থাপিকা আছে ওর সাথে রিলেশন চলছে।
তখন সে স্ট্রেট কাট বলে দেয় যে না, এমন কোনো কিছুই চলছে না। তখন সে বলে তার মানে এসব কি মিথ্যা নিউজ ছড়াচ্ছে? তুমি তো কোনোদিন কারোর সাথে হাত মেলাতে না। ও যখন হাত বাড়িয়ে দিল তুমি মিলানোর জন্য প্রস্তুত হয়ে গেলে। তুমি তো কারোর সাথে ভালোভাবে কথা বলো না। কেউ যখন প্রশ্ন করে ঠিকভাবে উত্তরই দেও না। ও যখনই প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দিয়ে দাও। তার মানে এসব কি? জি জ্যাং কে বলবে সে কোনো কিছুই বুঝতে পারে না। তখন বলে সে হচ্ছে আমাদের উপস্থাপিকা। আর হ্যাঁ, সে আমার অনেক ভালো বন্ধু, এছাড়া আর কোনো কিছু না। প্লিজ তুমি এইসব বিষয়ে রিপোর্টে চাপিও না প্লিজ। তখন সে বলে দেখো, আমার মিথ্যা নিউজ চাপানোর কোনো ইন্টারেস্ট নেই। অন্য রিপোর্টারদের মতো আমি নই। তখন জিজেন খুব ভালোভাবে বুঝতে পারে যে শিশিং ওই টাইপের রিপোর্টার না, যে টাইপের রিপোর্টার সে তাকে ভাবছিল। তখন তারা কমফর্টভাবে অনেক প্রশ্ন আর উত্তর দিতে শুরু করে। একে অপরের সাথে ফ্রেন্ডলি অনেকক্ষণ তারা গল্পগুজব করে কথা বলে। কথা বলার এক পর্যায়ে তারা দুইজন চলে যায়। যখন তারা দুইজন লিফটে ওঠে, লিফটটি খারাপ হয়ে যায়। লিফট যখন খারাপ হয়ে যায়, এ কি, শ্যাং কোথায় গেল? নিচের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই সে তো জি জেংয়ের পায়ে ধরে বসেছিল। জি জেংয়ের প্যান্ট খুলে যাচ্ছিল, তারপরও সে পা ছাড়তে রাজি হয় না। জি জেং অনেক কষ্ট করে তার প্যান্ট ঠিক করে। এক পর্যায়ে সে নিজেকে নর্মাল করে উঠে দাঁড়ায়। শ্যাং চ্যাং জি জ্যাংকে বলে চলো আমরা বন্ধু হয়ে যাই, যেহেতু এতক্ষণ আমাদের মধ্যে অনেক ভালো রিলেশন তৈরি হয়েছে, তাহলে তো আমরা বন্ধু হতেই পারি। তখন সে একদম দাঁড়িয়ে থাকে, কোনো উত্তরই দেয় না। হুট করে লিফটের লাইট বন্ধ হয়ে যায় আর লিফট নিচে পড়ে যায়। পরের সিনে আমরা দুইজনকেই হসপিটাল দেখতে পাই। হসপিটালে জিয়াংয়ের হোশ ফিরলে তার অ্যাসিস্ট্যান্ট তার গালে হাত দেয়। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে থাপ্পড় মেলে বলে, অভদ্র, তুই কেন আমার কাছে আসলি? যখন তাকে ডক্টর চেক আপ করতে যায় তখন সে ডক্টরকেও সরিয়ে দেয়, বলে আপনাদের এখানে কি ফিমেল ডক্টর নেই? আপনি কেন আমার উপর হাত দিচ্ছেন? তখন ডক্টর অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শ্যাংশ্যাংকে দেখতে পাই, সে নিজের আওয়াজই চিনতে পারছিল না, বুঝতে পারছিল না তার কি হয়েছে। যখন নিজেকে সে আয়নায় দেখে সে তো অবাক হয়ে যায়। এখানে তাদের দুইজনের মধ্যে আত্মা পরিবর্তন হয়ে গিয়েছিল। লিফটটি ভেঙে যাওয়ার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর অ্যাক্সিডেন্টে দুইজন একদম পরিবর্তন হয়েছে। একজনের আত্মা আরেকজনের শরীরে প্রবেশ করেছে। এখন কি হবে এটাই হচ্ছে দেখার বিষয়। শ্যাংচিং এর ভিতরে থাকা জিজেং আর জিজেং এর ভিতরে থাকা শ্যাংচিং কিছুটা অবাক হয়ে যায়। একে অপরের সাথে দেখা করার জন্য ছুটতে শুরু করে। জিজেং এর ভিতরে থাকা শ্যাংকে নিয়ে চলে যায় দিজিয়াং। দিজিয়াং যখন তাকে নিয়ে বাসায় চলে যায় তখন সে বলে, হসপিটালে কিছু জিনিসপত্র আমি রেখে এসেছি, ওইগুলো নিয়ে আসি। তখন দিজিয়াং বলে, তুমি যদি এখন বাহিরে যাও, তুমি কি মনে করো এখন তোমাকে রিপোর্টাররা ছাড়বে? কখনোই ছাড়বে না। তুমি ভিতরে যাও, আমি তোমার সবকিছু নিয়ে আসবো। আমি তোমার কাজের জন্য তো আছি, তুমি এখন বাসায় চলো, রেস্ট করবে। তখন তাকে খাবার দেওয়া হয়। খাবারগুলো ছিল জি জ্যাংয়ের পছন্দের খাবার, যেগুলো ডায়েটের কারণে সে খেত। এই খাবারগুলো দেখে শ্যাং মাথা গরম হয়ে যায়। সে বলে, আমার ক্ষুধা নেই, আমি খাবারগুলো খেতে পারছি না। অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আজকে তোমার ফটোশ্যুট আছে, ফটোশ্যুটের জন্য তোমাকে যেতে হবে। তখন সে বলে, আজই ফটোশ্যুট? আজ কিভাবে আমি ফটোশ্যুট করব? সে বলে, ফটোশ্যুট যেহেতু আছে করতেই হবে, মানা করার মতো তো কোনো কারণ নেই, তুমি তো সুস্থ আছো তাই না? তখন সে বলে, হ্যাঁ সুস্থ আছি, তবে আমি খাবার খেতে চাই না। তখন সে বলে, আচ্ছা উপরে গিয়ে রেস্ট করো। উপরে সে কোন রুমে যাবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন সে কি করবে না বুঝে একটি দরজার সামনে গিয়ে দাঁড়ায়। এখানে 3টি রুম ছিল, 3টি K-pop আইডলের। কোন রুমটি তার এটা তো সে বুঝতে পারে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তাকে অন্য একজনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি তার দরজার সামনে কি করছো? তখন সে সেকেন্ড দরজার সামনে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কি লিয়ের সাথে দেখা করতে চাও? সে বলে, না, আমি তাকে হাই বলতে চাই। তখন আবার তার অ্যাসিস্ট্যান্ট বলে, এখন হাই বলার কি প্রয়োজন বলো তো, চলো তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করবে। তখন সে তার রুমের দিকে দৌড়াতে শুরু করে, জুতা নিয়ে রুমে প্রবেশ করে। এটা দেখে তো অ্যাসিস্ট্যান্ট হাঁ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে তো কখনোই জুতা নিয়ে রুমে প্রবেশ করতো না। তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে সে বুঝতে পারে সে ভুল করে জুতা নিয়ে রুমে প্রবেশ করেছে। তারপর সে জুতা খুলে আবারও রুমে প্রবেশ করে। তখনই তার ফোনে একটি নাম্বার থেকে কল আসে। নাম্বারটি দেখে তার অনেক পরিচিত মনে হয়। তখন তার মনে পড়ে যায়, হ্যাঁ এটা তো আমারই নাম্বার। সে কল রিসিভ করে কথা বলতে শুরু করে এর সাথে। শ্যাং তাকে বলে, কি হয়েছে, তুমি কি চাও বলো, প্লিজ আমাকে বলো, আমরা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তুমি চলে গিয়েছো আমার বাসায়, আমি আছি তোমার বাসায়, এটার সমাধান কি? তখন জিজাং বলে, এটার সমাধান আমাদের দুইজনকেই খুঁজে বার করতে হবে। তুমি আর আমি একদিন দেখা করে এই সমস্যাটার সমাধান করে নিব। এখন তুমি আপাতত যাও, গিয়ে আমার এই ফটোশ্যুটটা করে নাও। ফটোশ্যুটের কথা শুনে শ্যাং মনে মনে ভাবে, আমি তো কোনো কিছুই পারি না।
অন্যদিকে আমরা শ্যাং শ্যাং এর বডিতে জিজেংকে দেখতে পাই। শ্যাং শ্যাং এর মা আর বাবা খুব সুন্দর করে তার জন্য খাবার রান্না করে নিয়ে আসে। এতগুলো খাবার দেখে সে তো ক্যালোরি গুনতে শুরু করে, বলে এই খাবারগুলো খেলে আমি তো অসুস্থ হয়ে পড়বো, আমার বডি কিভাবে ঠিক রাখবো। সে তো জানতো না সে অন্য একজনের বডিতে আছে। সে খাবারগুলো অনেক এনজয় করে খেতে শুরু করে। তখনই তার বেস্ট ফ্রেন্ড এখানে চলে আসে আর তার সাথে দুষ্টুমি করতে থাকে। এটা তার অনেক খারাপ লাগে, কারণ এসব সে একদমই পছন্দ করতো না। সে যখন শ্যাং শ্যাং এর রুমে যায় তখন সে দেখতে পায় সে আসলে তার সাথে থাকা কেপপ আইডলের ফ্রেন্ড ছিল। এদিকে আমরা শ্যাং শ্যাংকে দেখতে পাই, সে জি জেং এর বডিটাকে দেখতে থাকে আর মনে মনে ভাবে অনেক কষ্ট করে এই বডিটা বানিয়েছে। যখন সে ফটোশুটে যায়, ফটোশুটে সে অনেক সুন্দরভাবে হাসতে থাকে। যেহেতু জি জেং কখনোই হাসতো না, তার হাসি দেখে সবাই অনেক খুশি হয় আর তার পিকচারগুলো অনেক সুন্দর আসে। এদিকে শ্যাং শ্যাং এর বড়িতে থাকা জিজেং অনেকগুলো খাবার খেতে শুরু করে, তাও তার বাবার রান্না করা খাবার, যে খাবারগুলো শ্যাং শ্যাং নর্মালি কখনোই খেত না। এসব দেখে তার মা বাবাও কিছুটা অবাক হয়। অন্যদিকে আমরা জিজেং এর বড়িতে থাকা শ্যাং শ্যাংকে দেখতে পাই, সে এই খাবারগুলো দেখে বিরক্ত ফিল করতে থাকে। জিজেং এর বড়িতে থাকা শ্যাং শ্যাং বলে, আমি শ্যাং শ্যাং এর সাথে দেখা করতে চাই। তখন তার অ্যাসিস্ট্যান্ট কিছুটা বিরক্ত হয়। তখন সে বলে, কেন দেখা করতে পারি না? ও আর আমি একসাথে লিফটে বন্দি ছিলাম। ও হচ্ছে রিপোর্টার, ওদের সাথে তো সম্পর্ক ভালো রাখা উচিত, তাই না? তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, এতদিন তোমার মধ্যে আকল কোথায় ছিল? তুমি তো অনেক বদলে গিয়েছো। আল্লাহ বাঁচিয়েছে, তোমার মধ্যে আকলটা ফিরে এসেছে। আমি চাইতাম এমনটাই হোক, তুমি সবার সাথে মিলেমিশে থাকো। এতে সে অনেক খুশি হয়ে যায়। পরদিন তারা শ্যাং শ্যাং এর বাসায় চলে যায়। শ্যাং শ্যাং এর মা তাকে চা দিলে সে বলে, থ্যাংক ইউ মম। মম কথাটি শুনে সবাই এখানে কিছুটা অবাক হয়ে যায়। তখন সে আবার কথা পাল্টে বলে যে, থ্যাংক ইউ ম্যাম, আসলে আমি চা খাই না। এটা বলে সে কথাটি দামাচাপা দিয়ে দেয়। তখন শ্যাং শ্যাং বলে যে, চলো তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। এটা বলে তাকে রুমে নিয়ে যায়। দুইজন রুমের ভিতর অনেকক্ষণ কথা বলে। কথা বলার পরও তারা সমাধান খুঁজে পায় না। তবে তারা একটা লাস্ট সমাধান পায়, দুইজন যতদিন পর্যন্ত তাদের বডি ফেরত না বাঁচে ততক্ষণ পর্যন্ত তারা একে অপরের কাজ করে যাবে। জিজেং এর বডিতে থাকা শ্যাং শ্যাং যখন বাসায় ফিরে, তখন তাদের গ্রুপে থাকা সবচেয়ে ছোট সদস্য লি এসে বলে যে, চলো আমরা একসাথে ডিনার করি। তখন তারা সবাই মিলে ডিনার করে। ডিনারে ওই ডায়েট ফুডগুলোই ছিল, যেগুলো তার একদমই পছন্দ ছিল না। অ্যাসিস্ট্যান্ট তাকে কাজের কথা বলে। কাজের কথা শুনেই সে পেট ধরে বলতে থাকে, আমার না অনেক পেট ব্যথা করছে, সাথে মাথাও ব্যথা করছে, আমি কাজ করতে পারবো না। তখন সে জানতে পারে যে তার সাথে অন্য একজন আইডল আসবে, যে কিনা শ্যাং শ্যাং এর অনেক পছন্দ। এটা শুনে বলে, কাল পর্যন্ত তো আমি ভালো হয়ে যাব, আমি শুটিংয়ে যেতে রাজি আছি। এই বলে সে শুটিংয়ের জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে শ্যাং শ্যাং এর বড়িতে থাকা জিয়াং চলে যায় শ্যাং শ্যাং এর অফিসে। যেহেতু শ্যাং শ্যাং তাকে সবকিছু খুলে বলে দিয়েছিল, তাই তার যেতে আর কোনো প্রবলেম হয় না। সে বাসে করে সুন্দর করে তার অফিসে পৌঁছে যায়। অফিসে থাকা প্রত্যেকটি কলিগকেই সে সুন্দরভাবে চিনে ফেলতে পারে, আর সে তার কাজগুলোও সুন্দরভাবে গুছিয়ে করে। অন্যদিকে আমরা জিজেং এর বডিতে থাকা শ্যাং শ্যাংকে দেখতে পাই, যে কিনা মেকআপ রুমে বসেছিল। তার সাথে দেখা করার জন্য সুই চলে আসে। সুই তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ফ্লার্ট করার এক পর্যায়ে আমরা দেখতে পাই আসলে শ্যাং শ্যাং জাসুকে অনেক পছন্দ করত। জাসু কেপপ আইডল ছিল। শ্যাং শ্যাং সারাক্ষণ শুধু জাসুকেই দেখতে থাকে। সে তো আজ অনেক এক্সাইটেড ছিল যে সামনাসামনি থেকে আজ জাসুকে সে দেখতে পেল। তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় শ্যাং শ্যাং হেরে যায় আর জাসু জিতে যায়। এখানে আমরা জানতে পারি জাসু আসলে একদম ফ্লার্টিং টাইপের একটি ছেলে ছিল। উপস্থাপিকা সুরির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। তার এইসব ফ্লার্টিং দেখে আমাদের নায়িকা ভিতরে ভিতরে জ্বলতে শুরু করে। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সিন শিফট হয়ে আমাদের রাতের সিন দেখানো হয়। শ্যাং শ্যাং খাবারের জন্য কোনো কিছু খুঁজছিল, কিন্তু জিজাং এর রুমে শুধু ডায়েটের খাবার ছাড়া অন্য কিছু ছিল না। তখন সে দুইটা ওয়ালনাট খুঁজে পায়। ওয়ালনাটগুলো দেখে সে অনেক খুশি হয় আর খাবার জন্য চিন্তা করে। সে মনে মনে ভাবে, এতক্ষণে একটি ভালো জিনিস পাওয়া গেল। দরজার সামনে গিয়ে সে ওয়ালনাটগুলোকে ভাঙার চেষ্টা করে। শেষ পর্যায়ে সে ওয়ালনাটগুলোকে ভেঙেই দেয়, কিন্তু সে দেখতে পায় এগুলো খাওয়ার ওয়ালনাট ছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্ট আর লিউ চলে আসে। তারা এসে বলতে শুরু করে, তুমি এসব কী করছো? তুমি তো বলেছিলে এই ওয়ালনাটগুলো খাওয়ার জন্য না, এই ওয়ালনাটগুলো তুমি একটি কাজের জন্য ব্যবহার করো। তুমি তো এই ওয়ালনাটগুলো দিয়ে মেডিটেশন করো। তাহলে আজ কি হয়ে গেল তোমার? তুমি কি সত্যিই পাগল হয়েছো? তোমার এই অ্যাক্সিডেন্টের পর থেকেও হয়তো তুমি পাগল হয়েছো।
এটা শুনে সে তো অবাক হয়ে ওয়ালনাটগুলো হাত থেকে ফেলে দেয়। মনে মনে ভাবে, আজ তো আমি শেষ, আমাকে তো আজ খুনই করে দিবে এই ছেলে। এখন আমি ওকে কি জবাব দিব? ও আমাকে কি বলবে, কি করবে, কি করব আমি? এইসব সে ভাবতে শুরু করে। আসলে সে এখানে দুশ্চিন্তায় ছিল, সাথে ম্যানেজারও বুঝতে পারছিল না সে যেই ওয়ালনাটগুলোকে 6 লাখ টাকা দিয়ে কিনে এনেছে, এইগুলো সে কেন এখন ভেঙে ফেললো। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, প্লিজ একটু সময়ের জন্য আমাকে একা ছেড়ে দাও। জিজাংয়ের বাড়িতে থাকা শেংশেং বসে বসে কান্না করছিল। তখনই জিজাংয়ের কল চলে আসে। সে বলে, শুনো, তুমি কি শুটিং এর জন্য মানা করে দিয়েছো? বলেছো কি তুমি অসুস্থ? তখন সে বলে, হ্যাঁ, আমি তো অসুস্থ, আমি তো মরতেই চলেছি। জিজাং বলে, কি আবল তাবল বলছো, ঠিক করে কথা বলো। তখন সে বলে যে, হ্যাঁ আমি বলছি, বলো কি বলবে, শুনছি। তখন জিজাং বলে, হ্যাঁ আমি যা বলছি তাকে কান দিয়ে শোনো, তোমার কথা আমি কিছুই বুঝছি না। আমরা যেই হোটেলে এই দুর্ঘটনাটি ঘটিয়েছিলাম ওই হোটেলেই কাল দেখা করব। হ্যাঁ, আরেকটি কথা শুনো, আমার ড্রয়ারে দুটো ওয়ালনাট রাখা আছে, এই ওয়ালনাটগুলো নিয়ে আসবে। ওয়ালনাট? ওগুলো তো নেই। কি বলছো ওয়ালনাট নেই? ওয়ালনাট আছে, তুমি নিয়ে আসবে, ওই জায়গায় রাখা আছে, তুমি ওয়ালনাটগুলো সুন্দর করে নিয়ে আসবে। পরদিন তারা দেখা করার জন্য ওই হোটেলে চলে যায়। শ্যাং শ্যাং খাবার দেখে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। এতদিন ধরে খাবার খাচ্ছিল না, যার কারণে খাবার খেতে শুরু করে। তখন জিজাং বলে যে, আমার ওয়ালনাটগুলো কই? তখনই তার খাবার খাওয়া বন্ধ হয়ে যায়। সে অন্য দুইটা ওয়ালনাট তাকে এনে দেয়। এই নিন আপনার ওয়ালনাট। ওয়ালনাটগুলো দেখে সে বলে, এগুলো তো আমার ওয়ালনাট না, এগুলো তো আসল ওয়ালনাট, আমার ওইগুলো কই? ওইগুলো এনে দাও। তখন সে বলে, আমি আনতে ভুলে গিয়েছি, আমি বলেছিলাম না, আমি দেখার চেষ্টা করছিলাম আপনার কি মনে আছে কি না ওই ওয়ালনাটগুলোর কথা। হ্যাঁ, তোমার তো মনে আছে, আমি কাল নিয়ে আসবো ওয়ালনাটগুলো, আজ আমি যাই। তখন সে বলে, আচ্ছা কাল নিয়ে আসবে। তখন তারা দুইজন ওই লিফটে উঠে একে অপরের সাথে ওই নাটকগুলো করতে শুরু করে, যেটা তারা ওই দিন করেছিল। একজন অপরজনের পায়ে ধরে থাকতে থাকে। তারপরও তাদের বডি এক্সচেঞ্জ হয় না। এখন কি করবে তারা কোনো কিছুই বুঝতে পারে না। তারা দুইজন বাহিরে এসে বসে চিন্তা করে, আমরা যখন বডি চেঞ্জ করেছিলাম ওই দিন বৃষ্টি ছিল, তার মানে আজ থেকে 3 দিন পর আবারও বৃষ্টি হবে। বৃষ্টির দিনে আমরা ওই জায়গায় চলে আসব আর আমাদের বডি চেঞ্জ করব। এভাবেই তারা দুইজন একে অপরকে বাই জানিয়ে চলে যায়। এখন তো চিন্তার বিষয় ছিল সে কিভাবে এই দুইটি ওয়ালনাট ম্যানেজ করবে, যার কারণে সে অনেকগুলো ওয়ালনাট কিনে বাসায় নিয়ে যায়। সে ওয়ালনাটগুলো খুঁজতে শুরু করে। তখন তাকে ওয়ালনাট খোঁজায় লি সাহায্য করে। লি তো তার সাথে গল্প করতে শুরু করে। ওর ব্রেকআপ ওর সাথে হয়েছে, ওর রিলেশন ওর সাথে হয়েছে। শ্যাং শ্যাং তো এইসবের জন্য পাগল ছিল, সেও তার সাথে গল্প কলায় লেগে পড়ে। তারা দুজন সারা রাত জেগে গল্প করে আর ওই ওয়ালনাটগুলো খুঁজে বের করে। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখানো হয় শ্যাং শ্যাং এর ভিতরে থাকা জিজেং খাবার খাচ্ছিল। এইসব দেখে তার মা বাবা কিছুটা অবাক হয়, কারণ তার মেয়ে আগে এতটা খাবার খেত না। তখনই তার ডক্টর বন্ধুটা বাসায় চলে আসে। জিজেং এর মা তাকে বলে যে, দেখ, এই ছেলেটা আগে অনেক সুন্দর সুন্দর বই পড়তো, এখন সে ডক্টর হয়েছে, আর তুই তো শুধু প্রেমের বই পড়তি। কোন ছেলে কোন মেয়ের সাথে রিলেশন করতো, ধনীর মেয়ে গরিবের সাথে বেঁকে যেত, এইসব বিষয়ে পড়তি। তুই এতদিন যদি ভালোভাবে পড়তি ডক্টর হয়ে যেতি। তুমি গিয়ে তাকে কিছু নতুন বই কিনে দিও যেগুলো সে পড়তে পারে। তখন তার ডক্টর বন্ধুটা বলে, আচ্ছা সমস্যা নেই, আমি ওকে কিছু সুন্দর বই কিনে দিব। আজ আমি বিকালে অবসর আছি, তুমি আমার সাথে যেতে পারো। তখন সে মানা করে দেয়, বলে, না, আমার তো আজ যাওয়ার ইচ্ছে নেই। তখন সে বলে, আমি একটি শোয়ের টিকিট নিয়েছি, চলো আমরা শোটা দেখে আসবো। শোয়ের কথা শুনে সে রাজি হয়ে যায়, কারণ তার তো জুইকে দেখার প্ল্যান ছিল। অন্যদিকে আমরা জিজেংয়ের বডিতে থাকা শেংশেককে দেখতে পাই। সে তার আইডলের নামে একটি বাজে কমেন্ট দেখে সাথে সাথে রিপ্লাই করে দেয়। তখন তার মনে পড়ে যায় এটা তো তার আইডি না, জিজেংয়ের আইডি। সে বয়ে তো কাঁপতে শুরু করে। সে কমেন্টটি ডিলিট করে দিলেও কমেন্টটি পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। নেক্সট, শ্যাং শ্যাং জাসুর পোস্টে কমেন্ট করে দেয়। কিছুক্ষণ পর সে কমেন্টটি ডিলিটও করে দেয়, কিন্তু কমেন্টটি ভাইরাল হয়ে গিয়েছিল। এই বয়ে সে জড়সড় হয়ে বসে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। শ্যাং শ্যাং সব কিছু খুলে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে যে, এটা কোনো বড় বিষয় না, আমি চাই তুমি সবার সাথে গুলে মিলে থাকো, তাহলেই তো তুমি ভালো করে জীবনে এগিয়ে যেতে পারবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আজকে তোমার শুটিং আছে, শুটিংয়ের জন্য তৈরি হয়ে যাও। শ্যাং শ্যাং আর কত মানা করবে, সে বাধ্য হয়ে এবার শুটিংয়ের জন্য রাজি হয়ে যায়। শ্যাং শ্যাং এমনিতেই চিন্তিত ছিল। তখনই তাকে জিয়াং কল করে। জিয়াংয়ে কল করার সাথে সাথেই সে বলতে থাকে, আমার দ্বারা ভুল হয়েছে, আমি আর কখনো ভুল করব না, প্লিজ আমাকে মাফ করে দাও।
প্লিজ প্লিজ প্লিজ। তখন জিয়াং বলে যে আচ্ছা আমি তো তোমাকে মাফ করে দিব, এটা বড় কথা না, ডক্টর তোমাকে পছন্দ করে, আমি ডক্টরের সাথে ডেটে যাচ্ছি। এটা শুনে শ্যাং শ্যাং বলে যে আরে এইসব কি বলছো, ও আমাকে কিভাবে পছন্দ করতে পারে, আমি তো ওকে পছন্দ করি না। তুমি ডেটে যাবে ভালো কথা, কিন্তু প্লিজ ওর সাথে উল্টাপাল্টা কোনো কথা বলো না। শ্যাং শ্যাং ফ্লোরে বসে কান্না করতে শুরু করে আর বলে প্লিজ ওকে উল্টাপাল্টা কিছু বলো না, কারণ আমি ওকে একদমই পছন্দ করি না। আর সেও যে আমাকে পছন্দ করে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। কথা শেষে সে শুটিংয়ে চলে যায়। অন্যদিকে জিয়াং পুচিংকে নিয়ে একটি শো দেখার জন্য যায়। শ্যাং শ্যাং তাকে বলে তুমি এইসব সুইকে দেখার জন্য করছো তাই না? দেখো সুই একদমই ভালো মেয়ে না, সে শুধু বড় লোক দেখে ছেলে পটায়। সে ছেলেদেরকে মাছের মতো মনে করে, ধরবে আর ছেড়ে দিবে বা খেয়ে নিবে, এই টাইপের মেয়েও। এমন কিছু না, সে একটু ওপেন মাইন্ডেড, এই জন্য তোমার এমনটা মনে হচ্ছে। শ্যাং চ্যাং বলে আমি বলেছি না, ও শুধু বড় মাছ দেখে দেখে ফাঁসায় আর বড় মাছ দেখে ধরে ছেড়ে দেয়। ওকে আমি একদম ঠিক চিনেছি, তুমি চিনোনি। তখনই এখানে কোচিং চলে আসে আর সে কোচিংকে নিয়ে চলে যায় শ্যাং শ্যাংকে জ্বালানোর জন্য। এদিকে শ্যাং শ্যাং রাগে ফুলতে থাকে। কোচিং শ্যাং শ্যাংকে প্রপোজ করে, কিন্তু এটা তো শ্যাং শ্যাং ছিল না। সে কি বলবে বুঝতে পারে না, তখন বলে যে আমি পরবর্তীতে চিন্তা করে জানাবো। শ্যাং শ্যাং এদিকে অনেক দুশ্চিন্তায় থাকে। জিয়ান যদি তার সাথে ক্লোজ হয়ে যায় তাহলে তো তার প্রবলেম হবে না, শ্যাং শ্যাং এর অনেক বড় প্রবলেম হয়ে যাবে। চিন্তা করতে করতে সে একাই বসেছিল, তখন তার সামনে চলে এসে লি। লি তো কেমন আমরা খুব ভালো করেই জানি। সে বলে তুমি একটি ফেক অ্যাকাউন্ট খুলো আর যারা তোমাকে উল্টাপাল্টা কথা বলে তাদেরকেও তুমি ধুয়ে দাও। তার এসব কথা শুনে শ্যাং শ্যাং মনে মনে ভাবে ছেলেটা দেখতে যতটা কিউট তার চেয়ে বেশি তার মাথায় শয়তানি বুদ্ধি ভরা। তার মাথায় এত শয়তানি বুদ্ধি কিভাবে আসে? আসলে সে অনেক কিউট ছিল। রাতে শ্যাং শ্যাং যখন কাপড় চেঞ্জ করছিল তখন তার নজরে অনেকগুলো গিফট বক্সগুলো নজরে পড়ে। সবগুলো গিফট পাঠিয়েছিল জিয়ানের মা। এগুলো সে এখনো খুলে দেখেনি। তখনই জিয়ানের বাবার কল আসে। জিয়ানের বাবার কল দেখে সে রিসিভ করে। রিসিভ করার পর জিয়ানের বাবা তাকে বলে আমি আর তোমার সৎ মা মিলে কোথাও ঘুরতে যাচ্ছি, তোমার বোনকে কিছুদিনের জন্য আমি তোমার কাছে রেখে যাব। এখানে শ্যাং শ্যাং কী বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তার ছোট বোন অনেক ছোট ছিল, যার কারণে সে বলে আচ্ছা সমস্যা নেই। আবারও বৃষ্টির দিন চলে এসেছিল। বডি এক্সচেঞ্জ করার জন্য তারা দুইজনই লিফটের কাছে চলে আসে। এখন কিভাবে তাদের বডি চেঞ্জ হবে এটা তারা বুঝতে পারে না। অনেকভাবেই তারা চেষ্টা করে কিন্তু বডি চেঞ্জ হয় না। তখন শ্যাং শ্যাং বলে যে এমন একটি সিচুয়েশন তৈরি হতে হবে যেখানে আমরা দুইজনই ভয় পেয়ে যাব। তখন জিয়ানের মাথায় বুদ্ধি আসে ওই দিন তো লিফট পড়ে গিয়েছিল, যার কারণে আমাদের বডি এক্সচেঞ্জ হয়েছিল। এখন কি করা উচিত? আচ্ছা আমার কাছে একটি আইডিয়া আছে। এটা বলে সে একটি ছাতা টাঙায় আর সিসি ক্যামেরার দিকে ধরে। তখন তারা লিফটের ভিতর একে অপরকে কিস করে, তাদের বডি এইভাবেই এক্সচেঞ্জ হয়ে যায়। বডি এক্সচেঞ্জ হওয়ার পর দুইজনই অনেক বেশি খুশি ছিল। শ্যাং শ্যাং তাকে নিয়ে যায় ডিনার করতে। এখানে সে মন খুলে অনেকগুলো তার পছন্দের খাবার অর্ডার করে আর খাবার খায়, কারণ অনেক দিন পর সে তার পছন্দ মতো খাবার খেতে পেরেছিল। শ্যাং শ্যাং বাসায় গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরে। এদিকে বাসায় চলে আসে জিয়াং। জিয়াং বাসায় আসার পর সে মেডিটেশন করতে শুরু করে, সাথে তার ওই ওয়ালনাটগুলো খুঁজে। যখন সে ওয়ালনাটগুলো খুঁজছিল তার ম্যানেজার বলে ওয়ালনাট কেন খুঁজছো, তুমি তো ওইগুলো ভেঙে দিয়েছো। এটা শুনে সে অবাক হয়ে যায়, বলে কি বলছো, আমি ভেঙে দিয়েছি? তখন তার ম্যানেজার বলে হ্যাঁ, দরজার সামনে দরজার চিপায় রেখে তুমি শুট শুট করে ভেঙে দিয়েছো। এটা শুনে সে তো হাসতে শুরু করে, হাসবে না কান্না করবে সে কিছুই বুঝতে পারে না। তখন সে আবার দরজার সামনে এসে বলে কি, আমি শুট শুট করে ভেঙে দিয়েছি? আমার লাইফে তো ফার্স্ট টাইম আমি এমন কাজ করলাম, আমার অনেক বুকে ব্যথা করছে, কি করব বলো? আমি আমার ওয়ালনাটগুলো ভেঙে দিয়েছি, তাও 6 লক্ষ টাকার। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। বলে আচ্ছা তুমি এখান থেকে যাও প্লিজ, আমার কিছু কথা আছে। তখন সে সাথে সাথেই কল করে শ্যাং শ্যাংকে, বলে আমার ওয়ালনাটগুলো কোথায়? তখন শ্যাং শ্যাং বলে যে জায়গায় রেখেছিলে ওই জায়গায় আছে, একটু খুঁজে দেখো। তখন সে বলে তাই না, ওই জায়গায় আছে, আচ্ছা। তখন সে দেখতে পায় ওয়ালনাটগুলো ঠিকই আছে। ভাঙা ওয়ালনাটগুলোকে সে খুব সুন্দর করে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে রেখেছে। এটা দেখে সে কি বলবে বুঝতে পারে না। এদিকে শ্যাং শ্যাং বারবার শুধুমাত্র সরি বলছিল, বলে আমার দ্বারা ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি তোমার ওয়ালনাটগুলো ফিরিয়ে দিব। জিয়াং বলে কিছু মানুষের মাথাই হচ্ছে ওয়ালনাটের মতো, মন চায় দরজার চিপায় ফেলে শুট শুট করে ভেঙে ফেলি। শ্যাং শ্যাং তো এদিকে সরির উপর সরি বলতে থাকে, তার সরির লিস্ট শেষই হচ্ছিল না। জিয়ান বলে আচ্ছা বাবা এখন আমাকে ঘুমাতে দাও, তুমি আমার ঘুমও নষ্ট করবে?
সকালবেলায় আমরা দেখতে পাই জিয়ানের বাবা চলে এসেছিল তার ছোট বোনকে নিয়ে। জিয়ান তার বাবাকে একদমই পছন্দ করতো না, সাথে তার ছোট বোন মোমোকে দেখে তো সে বিরক্তি ফিল করছিল, কারণ সে কখনোই মোমোর সাথে কথা বলেনি। তখনই সে শ্যাংশ্যাংকে কল করে, বলে তুমি আমার বাবাকে কেন বলেছো আমার ছোট বোনকে আমার বাসায় দিয়ে যেতে? তখন সে বলে আমার মনে নেই তোমাকে বলার জন্য, হ্যাঁ তোমার বাবা কল করেছিল তাই আমি হ্যাঁ বলে দিয়েছি। আমি মনে করেছি যেহেতু তোমার বাবা তোমার বোনকেই রেখে যাবে তাহলে তুমি তো মানা করবে না, এই জন্য আমি বলে দিয়েছি। কি কোনো প্রবলেম হয়েছে? জিয়াং বলে ওই ডক্টরটা তোমাকে পছন্দ করে, আমি বলেছি তুমি চিন্তা করে জানাবে। শ্যাংশ্যাং শুনে বলে কি বলছো এসব? তুমি বলে দিতে পারলে না যে আমি ওকে পছন্দ করি না? মুখের উপর মানা করে দিতে কেন এসব করলে? জিয়াং বলে আমার মনে ছিল না, কি করব বলো। Music. এদিকে জিয়াং চিন্তায় পড়ে গিয়েছিল কাকে এনে তার বোনকে রাখাবে। সে তো চাইলে কোনো বেবিসিটার আনতেও পারবে না যেহেতু সে সেলিব্রিটি ছিল। এই জন্য সে শ্যাংশ্যাংকেই কল করে ডাকে। শ্যাংশ্যাংও চলে আসে আর এখানে তাদের নেক্সট টাইম আবারও দেখা হয়ে যায়। শ্যাংশ্যাং অনেক ভালোভাবে মোমোর খেয়াল রাখে। সে মোমোর জন্য মজার মজার খাবার রান্না করে, মোমোর সাথে খেলে মোমোকে খাইয়ে দেয়। মোমো আর শ্যাংশ্যাং যখন খেলছিল দূর থেকে এইসব দেখতে থাকে জিয়ান। তারপর জিয়াং গিয়ে শ্যাংশ্যাংকে সরি বলে থ্যাংক ইউ বলে সবকিছুই বলে। শ্যাংশ্যাং বলে আমি বুঝতে পারি তুমি অনেক বিজি থাকো তাই এত রুডলি কথা বলো তাই না, আমি সবকিছুই বুঝি, নো প্রবলেম। শ্যাংশ্যাং রাতে গল্প শুনিয়ে মোমোকে ঘুম পাড়িয়ে দেয়। অর্ধেক রাতে মোমো উঠে কান্না জুড়ে দেয়। শ্যাংশ্যাং তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলেও সে কান্না বন্ধ করে না, তবে জিয়ানকে দেখে সে কান্না বন্ধ করে দেয়। জিয়ান যখনই এখান থেকে চলে যায় সে আবারও কান্না জুড়ে দেয়। শ্যাংশ্যাং বলে বাচ্চা তোর কি চাই, তুই কান্না করছিস কেন? সে বলে আমি পিকনিকে যাব, আমাকে পিকনিকে নিয়ে যাও। শ্যাংশ্যাং বলে আচ্ছা আমার মা এখন ঘুমা, সকালে হলেই তোকে পিকনিকে নিয়ে যাব। পরদিন সকালে আমরা দেখতে পাই মোমো পিকনিকে চলে এসেছিল, সে অনেক মজা করছিল। কি মনে করছেন সয়ুন এখানে আসেনি? সেও এসেছে। জিয়ান এখানে আসার অন্যতম কারণ ছিল শ্যাংশ্যাং মোমোকে একা সামলাতে পারবে না, যার কারণে সে তাদের সাথে এসেছিল। এখানে জিয়ানের ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন সে তার বাবার সাথে পিকনিকে এসেছিল। তবে তার বাবা মায়ের ঝগড়ার কারণে সে পিকনিকের দিনটা এনজয় করতে পারে না। তখনই শ্যাংশ্যাং তার জন্য আইসক্রিম নিয়ে আসে। তারা দুইজনের দুষ্টু মিষ্টি কথায় সে তার অতীতটাকেই ভুলে যায়। তখনই শ্যাংশ্যাংয়ের কাছে তার কলিকের কল আসে। তার কলিক তাকে বলে যে আমরা নিউজ পেয়েছি জিয়ান একটি পাহাড়ের উপর পিকনিকের জন্য গিয়েছে। এখন মিডিয়ার লোকেরা সাথে অনেকেই ওই জায়গার জন্য প্রস্তুত হচ্ছে, সবাই ওই জায়গায় গিয়ে হামলা করবে। এটা শোনার পর শ্যাংশ্যাং জিয়ানকে বলে এখানে থাকা যাবে না। তখন তারা দ্রুত বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পরই মোমো বমি করতে শুরু করে। তার বমি করা দেখে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কোচিং মোমোকে দেখে বলে তার ফুড পয়জনিং হয়েছে, এছাড়া আর কিছুই না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জিয়ান তাদেরকে ছেড়ে এখান থেকে যেতে চায় না। তখন সে তাকে বুঝিয়ে বলে দেখো তুমি এখান থেকে চলে যাও, তোমাকে হঠাৎ করে কেউ দেখে ফেললে কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে। শ্যাংশ্যাং এদিকে হসপিটালেই দেখে যায়। অন্যদিকে জিয়ানও কোথাও যায় না, সে দূর থেকেই শ্যাংশ্যাং এবং মোমোর খেয়াল রাখছিল এর যদি কোনো কিছুর প্রয়োজন হয় যাতে দিতে পারে। পরদিন সকালে মোমোকে রিলিজ করে দেওয়া হয়। মোমোকে নিয়ে ডক্টর পুষ্পর সাথে যাচ্ছিল। ডক্টর পুষ্প যখন সাথে যাচ্ছিল তখন কিছুটা ভয় পায় শ্যাংশ্যাং, কারণ গাড়িতে তো জিয়ান ছিল, যার কারণে সে ডক্টরকে খুব তাড়াতাড়ি এখান থেকে ভাগিয়ে দেয়। আর তারা সবাই মিলে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর তারা দেখতে পায় তিনজন এখানে অলরেডি চলে এসেছিল। এদেরকে দেখে তো ভয় পেয়ে যায় শ্যাংশ্যাং, কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তখন জিয়ান বলে যেহেতু আমরা কাজের খাতিরে প্রতিদিনই দেখা করে থাকি ওই জন্য ও আজকে আমার বাসায় চলে এসেছে। সবাই শ্যাংশ্যাং এর দিকে হা করে তাকিয়ে থাকে। শ্যাংশ্যাং বলে তোমরা কি ফেসিয়াল করছো, মুখে কি এটা ফেস মাস্ক? এটা শুনে জিয়ান বলে যে তুমি কি এসব নতুন দেখছো, কি আজে বাজে কথা বলছো। জিয়ান শ্যাংশ্যাং আর মোমোকে তাদের রুমে পাঠিয়ে দেয়। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে শুরু করে কি এনেছিস ভাই রুমের ভিতর, তুই তো তোর নিজের জান শত্রু সাংবাদিককে উঠিয়ে নিয়ে এসেছিস, ও যদি উল্টাপাল্টা কিছু করে তখন তুই কি করবি বল। আচ্ছা যাই হোক তুই নজর রাখিস তার উপর। জিয়ান যখনই রুমে আসে শ্যাংশ্যাং বলে যে আমি এখান থেকে চলে যেতে চাই, আমার এখানে থাকাটা ঠিক হবে না। তখন সে বলে তুমি চলে গেলে কি মোমোকে খেয়ে দেখবে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তাছাড়াও তোমার ফেভারিট আইডল এখানে আছে, তুমি চাইলে ওকে দেখতে পারো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। এটা শুনে সে খুশি হয়ে যায়, হ্যাঁ তা ঠিক বলেছো, আমার ফেভারিট আইডল যেহেতু আছে এখানে আমি থাকতেই পারি।
যখন তারা দুইজন রুম থেকে বের হয়ে আসে তখন ঝ্যাং ঝ্যাং জাসুকে দেখে বলে, ওয়াও, ও সামনাসামনি দেখতে এত সুন্দর। আমি ওকে টিভিতে যতটা সুন্দর দেখি তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। এদিকে জিয়াং মনে মনে ভাবে হয়েছে, ওর কাজ হয়ে গিয়েছে। শ্যাং এর এভাবে তাকিয়ে থাকা দেখে সেও জিজ্ঞাসা করে, তুমি কি জিয়াং এর ফ্যান? সে বলে, না না, আমি জিয়াং এর ফ্যান হতে যাব কেন? আমি তো তোমার ফ্যান, আমি জাসুর ফ্যান, একমাত্র জাসুর ফ্যান। তখনই ওই জায়গায় কিউরিবাই লি চলে আসে আর জিজ্ঞাসা করে, সাংবাদিক আপু, আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা কোথা থেকে লুকিয়ে আমাদের পিকচার উঠান, তারপর অযথা কেন নিউজে চাপিয়ে দিন? তখন সে বলে, এইসব পেপারে যারা নিউজ চাপায় তারা করে, আমরা হচ্ছে টিভি রিপোর্টার আর তারা হচ্ছে পেপার পত্রিকার সাংবাদিক, দুইটা বিষয় একদমই আলাদা। আমরা ইন্টারভিউ নেই, তারপর সবকিছু অ্যানালাইসিস করে নিউজ করি। এটা শুনে সে বলে যে, আচ্ছা আচ্ছা, আপনারা যে কোনো অনুষ্ঠানে কোথায় লুকিয়ে পিকচার উঠান, বা আপনারা কোথায় লুকিয়ে থাকেন, আপনাদের তো দেখাই যায় না। তখন সে বলে, আমরা লুকাই না, লুকায় পেপারাজিরা যারা পেপারে নিউজ করে, আমরা এসব করি না। তখন সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। আবার সে বলে, আচ্ছা তাহলে আপনারা গাড়ির পিছন থেকে কিভাবে পিকচার উঠান? भाई मारो मुझे मारो। সবাই যখন কথা বলছিল তখনই সুই চলে আসে। সুই সবার জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছিল। সবাই মিলে খাবার খায় আর আড্ডা দেয়। সুইয়ের কথা একদমই পছন্দ হয় না শ্যাং-শ্যাংয়ের। সে তো তাকে সহ্যই করতে পারে না, কি বলবে, কিছু বলার ছিল না। শ্যাং-শ্যাংয়ের এখানে থাকাটা কারো পছন্দ ছিল না, যার কারণে শ্যাং-শ্যাং তার রুমে মন খারাপ করে বসে থাকে। মন খারাপ করে বসে থাকতে দেখে জিয়াং তার কাছে আসে আর মন খারাপের কারণ জিজ্ঞেস করে। এভাবেই মোমোর বাসায় যাওয়ার দিন চলে এসেছিল। আজ মোমো বাসায় চলে যাবে, সাথে চলে যাবে শ্যাং-শ্যাং। শ্যাং-শ্যাং বাহিরে গিয়ে দেখে তার ফোন ভুলে চলে এসেছে। সে ফোন আনার জন্য গেলে দেখতে পায় যে জিয়ান আর তার বাবার মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না। শ্যাং-শ্যাং জিয়ানকে গিয়ে প্রশ্ন করে, আচ্ছা কি হয়েছে তোমার, তোমার কি মন খারাপ? তখন সে বলে, না, এখান থেকে প্লিজ চলে যাও। শ্যাং-শ্যাং চলে যাওয়ার পর জিয়ান মন খারাপ করে তার ছোটবেলার একটি কথা মনে করতে থাকে। যখন সে অনেক অসুস্থ ছিল, তার মা তার অফিসের কাজ নিয়ে বিজি ছিল, তার বাবা তার দিকে একদমই খেয়াল দিচ্ছিল না। তার বাবা মা সারাক্ষণই ঝগড়া করতো, কেউই তার দায়িত্ব নিতে চায় না। এইসব বিষয় চিন্তা করে সে অনেক কষ্ট পাচ্ছিল। এদিকে শ্যাং-শ্যাং মনে মনে তার বাবা আর তার কথাই ভাবছিল। এসএমএস করে বলে, তোমার বাবা আর তোমার মধ্যে যে এই সম্পর্ক যদি আমি জানতাম তাহলে তোমার বোন মোমোকে আমি ডাকতাম না। এভাবে সে সরি এসএমএস করে। এই এসএমএস এর কি উত্তর দিবে এটা খুঁজে পায় না জিয়ান, যার কারণে সে এসএমএসটি রেখে দেয়। তখন শ্যাং-শ্যাং এর কাছে তার বান্ধবী আসে। তার বান্ধবীকে সে জিজ্ঞাসা করে, তুমি তো জিয়ানের অনেক বড় ফ্যান, জিয়ান যদি রাগ করে তুমি কি করবে? তখন তার বান্ধবী বলে, তাকে যদি আমি কাছে পাই অবশ্যই জড়িয়ে ধরবো। এটা শুনে সে মনে মনে ভাবে, এখন আমি তাকে কিভাবে জড়িয়ে ধরবো, এটা তো কখনোই সম্ভব না। সে তাকে হাগের ইমোজি দিতে শুরু করে। এই ইমোজিগুলো দেখে তার মন খারাপ ভালো হয়ে যায়। সে উঠে এখান থেকে হাসতে শুরু করে। তখন সে তাকে আরেকটি এসএমএস করে, সারাদিন তো লতা পাতা খাও, যখন মন ভালো হয়েছে দৌড় দাও, একটি ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খাও, তাহলে তোমার মনটাও ভালো হয়ে যাবে। এটা শুনে সে চলে যায় তার বাবারই রেস্টুরেন্টে, বলতে শ্যাং-শ্যাংয়ের বাবার রেস্টুরেন্টে। শ্যাং-শ্যাংয়ের বাবার রেস্টুরেন্টের খাবার তার অনেক পছন্দ ছিল, তবে শ্যাং-শ্যাং এই বিষয়ে কিছুই জানতো না। সে তার বাবার রেস্টুরেন্টে গিয়ে তাকে ভিডিও কল করে বলে যে, আমি তোমার বাবার রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি। তখনই এখানে তার বান্ধবীও চলে আসে। সে যখন রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল তার ফ্যান ফলোয়াররা তাকে দেখে ফেলে। তখন শ্যাং-শ্যাংয়ের বাবাও বুঝতে পারে তার রেস্টুরেন্টে জিয়ান চলে এসেছে। জিয়ানকে দেখে সে বলে, বাবা তুমি আমার সাথে আসো, আমি তোমাকে এখান থেকে বের করে দিচ্ছি। শ্যাং-শ্যাংয়ের বাবার সাথে এটাও বলে, তোমার যদি কখনো আমার হাতের রান্না খেতে মন চায় তুমি আমার বাসায় চলে আসবে, আমি তোমাকে অনেক মজার মজার রান্না করে খাওয়াবো। না হয় আমাকে কল করো, আমি তোমার বাসায় গিয়ে রান্না করে খাইয়ে আসবো। রাতে শ্যাং-শ্যাং কোচিংকে নিয়ে তার বাসায় আসে। শ্যাং-শ্যাং জানতো না তার বাসায় জিয়াং আসবে। সে যখন জিয়াংকে দেখতে পায় অনেক খুশি হয়। পোচিং জিয়াংকে দেখে অনেক জেলাস ফিল করে। পোচিং জিয়াংয়ের সামনে নিজেকে শ্যাং-শ্যাংয়ের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। এদিকে আমাদের জিয়াংও তো কম যায় না। সে বলে, আমি শ্যাং-শ্যাংয়ের অনেক অনেক ভালো বন্ধু, অনেক ক্লোজ আমরা। তারপর তাদের খাবার টেবিলে সবাই এসে বসে। খাবার শুরু করার সময় আমরা বুঝতে পারি যে শ্যাং-শ্যাংয়ের বাবা ও জিয়াংয়ের পছন্দ একদমই সেম ছিল। খাবার শেষে পোচিংকে যখন শ্যাং-শ্যাং বাহিরে দিয়ে আসে,
রুমে আসার পর সে তার মাকে জিজ্ঞাসা করে, মা জিয়াং কোথায়? তখন তার মা বলে জিয়াং চলে গিয়েছে। সে তার রুমে এসে জিয়াংকে দেখে অবাক হয়, কারণ সে তার বেডে শুয়েছিল। যেহেতু জিয়াং অনেক ড্রিঙ্ক করেছে, সে ঘুম থেকে উঠতে চায় না। ওঠার পরও সে দুষ্টুমিষ্টু কথা বলতে শুরু করে। এইসব কথায় অনেক বেশি ভালো লাগে শ্যাং শ্যাংয়ের। সকালে ঘুম থেকে যখন উঠে তখন শ্যাং শ্যাং জিয়াংকে বলে, মাথায় কাকের বাসা বানিয়ে রেখেছ কেন? তখন সে তার চুল ঠিক করে খাবার খেতে আসে। খাবার টেবিলে দুইজন বসে গল্প করে। তখন জিয়াং শ্যাং শ্যাংকে জিজ্ঞাসা করে, তোমরা কি ডেট করছো তুমি আর পোচিং? তখন শ্যাং শ্যাং বলে, ডেট করছি মানে কি? তুমি কি জানো না? তুমি তো আমাদের মধ্যে এইসব ঝামেলা লাগিয়ে রেখেছো। তুমি যদি এইসব না করতে তাহলে তো তার সাথে আমার এভাবে রিলেশন করে ঘোরা বেড়াতে হতো না। তখন সে বলে যে আমি তোমাকে ব্রেকআপ করতে সাহায্য করতে পারি। শ্যাং শ্যাং বলে, থাক, দরকার নেই। এত কিছু ঝামেলা বাড়িয়ে এখন আবার আসছে আমাকে ব্রেকআপ নাকি করাবে উনি। তখন জিয়াংকে নেওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে পুরো রাস্তা বকাচকা করতে শুরু করে, কি করছো এসব? যেভাবে একটি সাংবাদিক মেয়ের সাথে মিশছো, তোমার কোনো দুর্ঘটনা হয়ে গেলে কি হবে? এদিকে শ্যাং শ্যাং তার বান্ধবী টয়ার বাসায় থাকতে এসেছিল। শ্যাং শ্যাং যখন কাজ করছিল, জিয়াং তার ফোনে একটি পিকচার পাঠায়। পিকচারটি দেখে দুইজনই হাসতে শুরু করে। অন্যদিকে শ্যাং শ্যাং জিয়ানের বাসায় ওয়ালনাটস পাঠায়। ওয়ালনাটস পাঠিয়ে সে কল করে যে, তুমি কি তোমার ওয়ালনাট পেয়েছো? তখন সে বলে, হ্যাঁ পেয়েছি, তবে এটা তো পাঠানোর কথা ছিল না, কেন পাঠাতে গেলে? তখন সে বলে যে আমি বলেছিলাম এটা পাঠিয়ে দিব, তাই পাঠিয়ে দিলাম। পরদিন সকালে আমরা দেখতে পাই জিয়ান আর তার বাবার পিকচার ভাইরাল করে দিয়েছিল কেউ একজন। এই পিকচারটি সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছিল। এই পিকচারটি আর অন্য কেউ না, এই মহিলাটি আপলোড করেছিল। টং যেহেতু জিয়ানের অনেক বড় ফ্যান ছিল, সে তো রেগে গিয়ে ওই মহিলাটার উপর রাগ দেখাতে শুরু করে। ওয়াল্লাহ কি! শ্যাং শ্যাং তো আরো বেশি রেগে যায়। সে তো এই মহিলাকে ছাড়ারই নাম নেয় না। অন্যদিকে বাসার সবাই মনে করেছিল শ্যাং শ্যাং এই কাজটি করেছে। যেহেতু শ্যাং শ্যাং তাদের বাসায় আসতো, তাই হয়তো শ্যাং শ্যাং সবকিছু ভাইরাল করেছে। এদিকে শ্যাং শ্যাংও এটাই মনে করতে থাকে, হয়তো তাকে ভুল বুঝছে জিয়ান। কিন্তু জিয়ান কোনো কিছুই মনে করে না, সে অনেক চিন্তিত থাকে। চিন্তায় সে কারোর সাথে কথাই বলে না। শ্যাং শ্যাং টয়াকে বলে, কি করব? টয়া বলে, ও কোথায় যেতে পারে, তুমি একটু চিন্তা করে দেখো। তখনই তার মনে পড়ে যায় পাহাড়ের কথা। সে দৌড়ে চলে যায় পাহাড়ে। যেহেতু পাহাড়ে আজ বৃষ্টি হচ্ছিল, সে একটি ছাউনির নিচে এসে দাঁড়ায়। তখনই আমাদের নায়ক ওই জায়গায় চলে আসে। বলে, তুমি এখানে কি করছো? সে বলে যে আমি এখানে তোমাকে খুঁজে এসেছিলাম, বিশ্বাস করো আমি এই কাজটি করিনি। তুমি আমাকে একবার তো বিশ্বাস করবে, তুমি কেন এখানে চলে এলে? আমাকে প্রশ্ন তো করা উচিত ছিল। বিশ্বাস করো আমি কিছুই করিনি, তোমার এইসব আমি ভাইরাল করিনি। সত্যি বলছি আমি এইসব ভাইরাল করিনি। তখন সে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার এইসব বলতে হবে না। আমার মন খারাপ ছিল তাই আমি পাহাড়ে ঘুরতে এসেছি, এছাড়া আর কিছু না। যেহেতু আমাদের বডি অদল বদল হয়েছে, তোমার যদি কিছু করার থাকতো তুমি আগেই করতে পারতে, এখন করার কিছু নেই। তারা দুইজন একটি হোটেল রুম নিয়ে রুমে এসে বসে। তখন এখানে তাদের মধ্যে কিছু কথা হয়। সে আবারও বলে, আমি খুব ভালো করেই জানি তুমি এইসব কাজ করতেই পারো না। যদি তোমার করার ইচ্ছাই থাকতো, আমার বডি তোমার কাছে ছিল, তুমি ওই সময় যে কোনো কিছু করতে পারতে। আমি খুব ভালো করেই জানি তুমি অনেক ভালো মেয়ে। যেহেতু তোমার বডি আমার কাছে ছিল, আমার বডি তোমার কাছে ছিল, এই সূত্রে আমরা একে অপরকে খুব ভালো করেই চিনি। শ্যাং শ্যাং জানো, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আলাদা হয়ে গিয়েছিল। আমার মা আমার জব নিয়ে বিজি, আর আমার বাবা আমার বাবার সেকেন্ড ম্যারেজ নিয়ে বিজি ছিল। মা আমাকে মনে করতো, কিন্তু মনে করাটা এনাফ ছিল না। ছোটবেলা থেকেই আমি একা সবকিছু করা শিখেছি। আমি অনেক কষ্টে বড় হয়েছি, যার কারণে আমি এমন। আমি যখন তোমার বডিতে ছিলাম তখনই ভালো ছিলাম। শ্যাং শ্যাং উঠে বলে, কি তুমি আবারও কি আমার বডি নিতে চাও? চাইলেই নিতে পারো, কারণ আজ বৃষ্টি হচ্ছে, চলো আমরা বডি অদল বদল করি। জিয়াং আর শ্যাং শ্যাং তাদের বডি এক্সচেঞ্জ করতে চায়, কিন্তু তখনই জিয়াং এর চেক চলে আসে, যার কারণে তাদের বডি এক্সচেঞ্জ করা আর হয়ে ওঠে না। তখন তারা এই প্ল্যান বাদ দিয়ে দুইজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিয়াং এর অবস্থাও ভালো হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় দুইজন বাসায় চলে যাবে। একে অপরের সাথে কথা বলে তারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়। দুইজন যখন বাসায় চলে আসে তখন তারা এসএমএস এ কথা বলছিল। চ্যাং চ্যাং ওয়ালনাট দেখার জন্য জিয়াংকে কল করে। জিয়াং যখন তার সাথে কথা বলছিল তখন কথায় কথায় সুইর কথা ওঠে। তখন চ্যাং চ্যাং কিছুটা জেলাস ফিল করতে থাকে। সে মনে মনে এটা ভাবছিল যে আমি কেন জেলাস ফিল করছি, আমার তো জেলাস ফিল করার কথা না। জিয়াং তখন তার তৈরি করা গান চ্যাং চ্যাংকে শোনায় আর বলে, তোমার বাবার রান্না আমি অনেক মিস করছি, কিছুদিন পর তোমাদের বাসায় ডিনারে আসবো। শ্যাং শ্যাং মনে মনে ভাবে জিয়াংকে সারপ্রাইজ দেবে, যার কারণে তার বাসায় চলে যায়। তবে শ্যাং শ্যাং বাসায় গিয়ে সুইকে দেখতে পায়। সুইকে দেখে তার মনটাই খারাপ হয়ে যায়।
কিন্তু কি আর করার ছিল, জিয়াং আসলে সুইকে ডিনারের জন্য রেখেছিল। এখানে তো তার কোনো কিছুই করার ছিল না, তাই শ্যাং তাদের সাথে ডিনার করতে বাধ্য হয়। তবে যখন সে ডিনারে বসে তখন সে তার পছন্দের মানুষকে দেখতে পায়, যার কারণে সে ফুললি ডিনার এনজয় করে। যেহেতু সে সুইকে পছন্দ করতো না, তাই সুইর দিকে সে না তাকিয়ে তার পছন্দের অ্যাক্টরের প্রশংসা করতে শুরু করে। এইসব দেখে জালাস ফিল করে জিয়ান। এখানে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি তারা দুইজন একে অপরকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। জাসু হানসুকে বলে, তুমি যা করছো ভুল করছো, তুমি শ্যাং এর মনে কষ্ট দিচ্ছ। শ্যাং যখন চুইকে পছন্দ করে না, তাহলে তুমি চুইকে কেন ডাকো? তুমি গিয়ে শ্যাংকে সরি বলো। জিয়াং বুঝতে পারে যে তার সরি বলা উচিত। সে বলে, ওকে, আমি সরি বলার জন্য যাচ্ছি। সে যখন শ্যাংকে সরি বলতে যায়, তখন সে ওই ডক্টর বন্ধুটার সাথে শ্যাংকে দেখতে পায়। এতে সে কিছুটা জালাস ফিল করে। এখানে আমরা বুঝতে পারি যে দুইজনই একে অপরকে অন্য কারোর সাথে সহ্য করতে পারতো না। শ্যাং জিয়ানকে প্রশ্ন করে, তোমার কি প্রয়োজন? তখন সে বলে, আমি তো তোমাকে ধন্যবাদ বলতে এসেছিলাম। তখন শ্যাং বলে যে আর কিছু না? জিয়ান বলে, না, আর কোনো প্রয়োজন নেই, আমার তো কিছু মনেই পড়ছে না। শ্যাং তার জন্য অপেক্ষা না করে এখান থেকে চলে যায়, কারণ তার অনেক রাগ হচ্ছিল। সে অন্য কিছুই মনে মনে চিন্তা করছিল। পরদিন শ্যাং তার বান্ধবীকে বলে, আমি কোচিং এর জন্য কিছুই ফিল করি না, আমি তো তাকে একদম পছন্দ করি না, কি করব? সবাই জানে সব কিছু, এখন আমি চাইলেও তার সাথে ব্রেকআপ করতে পারছি না। তখন তার বান্ধবী তাকে টিপস দেয়, তোমরা দুইজন একটি ট্রিপে গিয়ে দেখতে পারো, হয়তো তার প্রতি তোমার কিছু ফিলিংস জাগতেও পারে। পরদিন শ্যাং এর সাথে দেখা করতে আসে জিয়াং। জিয়াং বলে, আচ্ছা সরি, এখন আমাকে মাফ করে দাও প্লিজ, আমি ভুল করেছি ওই দিন ওকে ডিনারে ডেকে, আমি আর কখনো এই ভুল করব না। শ্যাং বলে, ও এই বিষয় আমি তো কিছু মনেই রাখিনি। তখন সে তাকে কিছু গিফট দিলে সে বলে, গিফট কেন? তখন জিয়াং বলে যে তোমাকে তোমার আইডল গিফট দিতে পারে, আমি দিতে পারি না। তখন সে একটু মুচকি হাসে আর পিছন পিছন দৌড়াতে শুরু করে আমাদের জিয়ান। শ্যাং যেহেতু তংসুর বাসায় থাকতো, তাই তংসুর বাসায় দুইজন বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দেওয়ার এক পর্যায়ে শ্যাং বলে, আমরা যদি কাউকে পছন্দ করি বা লাভ করি, তার জন্য সারাক্ষণ চিন্তা হতে শুরু করে, তাকে আমরা সেকেন্ড কোনো পার্সনের সাথে সহ্যই করতে পারি না। ধীরে ধীরে তার খারাপ গুণগুলো আমাদের ভালো লাগতে শুরু করে। এইসবই হচ্ছে ভালোবাসা, তাই না? তখন জিংসু বলে, হ্যাঁ, এইসবই হচ্ছে ভালোবাসা। দুইজনই একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকায়। এখানে আমরা বুঝতে পারি তারা দুইজন একে অপরকে পছন্দ করে। তখনই তাদের বন্ধু চলে আসে। শ্যাং এর বান্ধবীকে দেখে শ্যাং লুকাতে শুরু করে জিয়ানকে। যদি শ্যাং এর বান্ধবী জিয়ানকে দেখে ফেলে তাহলে প্রবলেম হতে পারে, এই জন্য সে লুকিয়ে থাকে। লুকিয়ে থাকা অবস্থায় সে জানতে পারে ওই ডক্টরের সাথে ট্রিপে যাচ্ছে শ্যাং। এতে সে জেলাস ফিল করতে শুরু করে। যখন শ্যাং আর ডক্টর ট্রিপে যায়, দূর থেকে নজর রাখতে শুরু করে জিয়ান। শ্যাং আর কোচিং বসে খাবার খাচ্ছিল। কোচিং আগে থেকেই প্ল্যান করে এসেছিল শ্যাংকে কিভাবে পটাতে হবে। দূর থেকে সবকিছু দেখছিল জিয়ান। জিয়ান কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। যখন তারা দুইজন মিলে গেম খেলতে চায়, এই গেমটি খুব ভালোভাবে পারতো না জিয়ান। কোচিং তাকে এই গেমটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করে। সবকিছু দূর থেকেই দেখছিল জিয়ান। এসব দিকে জিয়ান রাগে ফুলতে শুরু করে। সে ওই জায়গা দিয়ে তাদেরকে ডিস্টার্ব করার জন্য আসা যাওয়া করতে শুরু করে। সে ফোনে কথা বলে তাদের মোটিভ নষ্ট করতে। তার এইসব উল্টাপাল্টা কাজ দেখে শ্যাং খুব ভালোভাবে বুঝতে পারে এটা ছিল জিয়াং। সে তার কাছে গিয়ে বলে, তুমি কি শুধরাবে না? তুমি এখানে কেন এসেছো বলো? তখন সে বলে যে তুমি আমার ফ্রেন্ড, তাই আমি তোমার খেয়াল রাখার জন্য এসেছি। আমি খুব ভালো করেই জানি তুমি কোচিংকে পছন্দ করো না, তাহলে কেন ওকে ঝুলিয়ে রাখছো? বলে দাও যে তুমি তাকে পছন্দ করো না। এইভাবে কারো লাইফ নিয়ে খেলা তো ঠিক না। তখন সে বলে, তোমার এইসব বিষয়ে ভাবতে হবে না, এটা বলে সেখান থেকে চলে যায়। কোচিং আর শ্যাং মাঠে ড্রোন উড়াচ্ছিল। ড্রোন একটি গাছে আটকে যায়। কোচিং ড্রোনটি পাড়তে গিয়ে তার হাতে ব্যথা পায়। যেহেতু কোচিং শ্যাং এর বন্ধু ছিল, যার কারণে সে তার কেয়ার করতে শুরু করে। এটা দেখে কোচিং তাকে জড়িয়ে ধরে। দূর থেকে এইসব দেখছিল জিয়ান। জিয়ান কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সে তার রুমে এসে চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পরই শ্যাং এর রুমে চলে যায় আর গিয়ে বলে, শ্যাং, তুমি কি এসব ঠিক করছো? তুমি কি করছো? তুমি কোচিংকে সবকিছু বলে দাও, এইভাবে তাকে কষ্ট দেওয়া উচিত হবে না। তুমি তাকে না বললে সে তোমাকে পটানোর চেষ্টা করবে।
এটা ঠিক মনে হয় শেং এর। তখনই ওই জায়গায় কোচিং চলে আসে। কোচিং এটা বলার জন্য এসেছিল হসপিটাল থেকে কল এসেছে তার যেতে হবে। তখন শেং বলে, দেখো কোচিং, আমি তোমাকে সবসময় বন্ধুর মতো ট্রিট করেছি, আমি তোমাকে ভালো বন্ধু মানি। কোচিং কোনো কিছু না বলেই এখান থেকে চলে যায়। শেং তাকে কল করে বলে নিজের খেয়াল রাখার জন্য। তখন সে বলে ওকে। জিয়াং খুব ভালোভাবেই জানতো শেং এর মন খারাপ, তাই সে শেং এর পাঠানো ইমেজগুলাই তাকে রিটার্ন করে। এসব দেখে খুশি হয়ে যায় শেং। পরদিন সকালে আমরা শেংকে বসে থাকতে দেখি। তারা দুইজন বসে খাবার খাচ্ছিল, যেহেতু তারা আজ বিকেলের দিকে যাবে, যার কারণে এই জায়গাটা দুইজন মিলে ঘুরতে শুরু করে। ঘুরে তারা যখন একটি বেঞ্চে বসে, জিয়াং শেংকে বলে, তুমি কি ড্রামা দেখো? শেং বলে, হ্যাঁ দেখি। জিয়াং বলে, তুমি মনে করো তোমার লাইফ থেকে সেকেন্ড লিড ক্যারেক্টার সরে গিয়েছে, এখন তোমার লাইফে ফার্স্ট ক্যারেক্টার আসতে চলেছে। এখন তোমার কি মনে হয় তোমার আশপাশ থেকে কে হতে পারে তোমার ফার্স্ট ক্যারেক্টার? তখন শেং বলে ওঠে, আর কে হবে? তোমার কি মনে হয় আমার জাংসু ছাড়া কি কেউ আছে হওয়ার মতো? তখন এখানে আমারও জিয়াং এর মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েকে আমি কি বোঝাতে চাই আর এই মেয়ে কি বুঝে। তখন ভুলবশত সে তাকে কিস করে বসে, আর তাদের আত্মা আবারও অদল বদল হয়ে যায়। এখন কি হবে? দুইজনকে একে অপরের বাসায় যেতে হবে, এছাড়া তো কোনো রাস্তা নেই। আজ লাইভ টেলিকাস্ট হতে চলেছে। শেং যেহেতু তার বান্ধবীর বাসায় থাকতো, জিয়ানও তার বাসায় চলে আসে। তার ফ্রেন্ড তাকে ধরলে সে আনইজি ফিল করে। এদিকে তাদের লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছিল। আজকের লাইভ টেলিকাস্ট ছিল জিয়াংকে জাসুর বিষয়ে প্রশ্ন করা হবে, আর ওই উত্তরগুলো জিয়াংকে দিতে হবে। যেহেতু জিয়াং এর ভিতরে শেং ছিল, শেং যেহেতু জাসুর ফ্রেন্ড, সে সব উত্তর খুব ভালোভাবেই দিয়ে দেয়। উত্তরগুলো ভালোভাবে দেওয়ার কারণে তাদের ফ্যান ফলোয়ার বাড়তে শুরু করে, তাদের ইমেজ ভালো হয়। টং জিয়াংকে বলে যে, তোমার কি মনে আছে যখন আমরা কলেজে ছিলাম আর যখন লিটল গ্যালাক্সি ভাইরাল হয়েছিল, তুমি কত ফ্যান ছিলে জাসুর? তুমি তো জাসুকে বিয়ে করার জন্যই প্রস্তুত ছিলে। টং তো জানতো না এটা তার বান্ধবী শেং না, জিয়াং ছিল। শেং বসে বসে কি যেন চিন্তা করছিল। আসলে সে ওই কিসের বিষয়টি কল্পনা করছিল। তখনই সে কল করে জিয়াংকে। তারা দুইজন অনেকক্ষণ অনেক গল্পগুজব করে। গল্পগুজব করার শেষে শেং জিয়াংকে বলে, যেহেতু তুমি কাল আমার অফিসে যাবে, তুমি এক কাজ করবে, খুব সুন্দর করে মেকআপ করে যেও প্লিজ। পরনের ড্রেস পরে আর অফিস গিয়ে আমাকে লজ্জা দিও না। পরদিন জিয়াং খুব সুন্দর করে মেকআপ করে অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পর তার বারবার পেট ব্যথা হতে শুরু করে। সে কি করবে বুঝে পায় না। তার একজন কলিগ বলে যে, তোমার কি পিরিয়ড হয়েছে? জিয়াং এখন কি করবে সে কোনো কিছুই বুঝতে পারে না। সে তো পিরিয়ডের সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তখন তার মাথায় আসে শেং এর কথা। সে শেংকে কল করে সবকিছু খুলে বলে। শেং তাকে বলে, তুমি কি কোনো হোয়াইট ড্রেস পরেছ? তখন সে বলে হ্যাঁ। তখন সে বলে, অফিসের কেউ কি তোমাকে এই অবস্থায় দেখে নিয়েছে? জিয়াং তখন বলে যে হ্যাঁ, তোমার এক কলিগ আমাকে দেখে বলল, তারপরই আমি ওয়াশরুমে আসলাম। এটা শুনে তো তার অবস্থা খারাপ হয়ে যায়। জিয়াং অনেক অশান্তিতে পড়ে যায়। সে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। তখন শেং তাকে তার বান্ধবীর কথা বলে দেয়, বলে তুমি ওকে কল করলে সবকিছুই পেয়ে যাবে। এদিকে শেং সবকিছু লিখে দিয়ে রেখেছিল যে কে কি করতে হবে না করতে হবে, কে কি সহ্য করতে হবে এই সময়ে। তখন সে মনে মনে ভাবে, আচ্ছা এটা তো কোনো বিষয় না, আমি তো অনেক ডান্স প্র্যাকটিসের সময় ব্যথা পাই, সবকিছুই তো সহ্য করি। কিছুক্ষণ পরে জিয়ান বুঝতে পারে ওই ব্যথাগুলো আর এই ব্যথা একদমই আলাদা। জিয়াং এর এই অবস্থা দেখে শেং এর বান্ধবী চলে আসে আর বলে, কি হয়েছে তোর? তো কি একটি পেইন কিলার দিব? তারপর তাকে যখন পেইন কিলার দেওয়া হয় সে একটু সুস্থ ফিল করে। জিয়াং এর বাবার সাথে যে জিয়াং এর পিকচারটি উঠিয়েছিল, এটা ছিল ওই ছেলেটি যার সাথে দেখা করছিল ওই কোম্পানির সিও, যেই কোম্পানিতে শেং কাজ করে। লোকটি তাকে বলে জিয়াং রিলেশনে আছে, কিন্তু কার সাথে রিলেশনে আছে সেটা সে জানে না। এদিকে শেং আর জিয়াং দেখা করে। যেহেতু জিয়াং এর পেটে ব্যথা ছিল, শেং তাকে কিছু মাসাজ করে যাতে তার পেটে ব্যথা কমে যায়।
শ্যাং এর মা ও বাবার অ্যানিভার্সারি ছিল, এখানে তারা কোচিংকে ইনভাইট করেছে। শ্যাং কোচিংকে কল করে বলে যে তুমি আসবে, কিন্তু এটা বলবে না যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে। শ্যাং যখন জিয়ানের বাসায় যায় তখন জিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, দেখো তুমি শ্যাং নামের মহিলাটির কাছ থেকে দূরে থাকো, না হয় তোমার পরবর্তীতে প্রবলেম হতে পারে, এটা তোমার ক্যারিয়ারে কত বড় একটি প্রবলেম ক্রিয়েট করবে এটা তুমি খুব ভালো করেই জানো, প্লিজ তুমি দূরে থাকো। তখন জিয়ানের বডিতে থাকা শ্যাং বলে যে জিয়াং শ্যাংকে পছন্দ করে না। এদিকে জিয়াং মনে মনে ভাবছিল শ্যাং শুধু জাসুকেই পছন্দ করে আর কাউকেই পছন্দ করে না। দুইজন আবারও দেখা করে তাদের বডি সুইচ করার জন্য। এখন তারা কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, কিভাবে তাদের বডিটা আবার সুইচ করবে। শ্যাং জিয়ানকে বলে, আমি কি তোমার সাথে কিছু পিকচার উঠাতে পারি? জিয়ান বলে, পিকচার যদি ভাইরাল হয় তাহলে প্রবলেম হবে, আমরা কেননা ছায়ার পিকচার উঠাই। এইভাবেই তারা পিকচার উঠিয়ে এখান থেকে চলে যায়। এদিকে টং জিয়ানকে এসে তাদের রিলেশনের কথা বলে দেয় যে হয়তো জিয়ান কারোর সাথে রিলেশনে আছে। এই বিষয়টা আবার জিয়ান আর শ্যাং দুইজন মিলে আলোচনা করে, বলে আমাদের বডি যদি আলাদা হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা আর কখনোই দেখা করব না, আর আমাদের দেখা না করাই ভালো। তোমার কেরিয়ার নষ্ট হোক আমার জন্য এটা আমি চাই না। দুজনেই এখানে মন খারাপ করে বসে থাকে। টংসু গিয়েছিল কাজের জন্য কিছুটা বাইরে, যার জন্য তারা দুইজন রাতে এসে বাসায় ডিনার করে। টংসুর বাসায় দুইজন ডিনার শেষ করে অ্যাক্টিভিটিসগুলো শুরু করে দেয়। তাদের বডি কন্ট্যাক্টে রাখার অনেক চেষ্টা করে, অনেক এক্সারসাইজ করে, অনেক কিছু করে, কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছিল না। যতই তারা চেষ্টা করছিল ব্যর্থ হচ্ছিল। এখন যদি তারা বডি সোয়াপ না করে তাহলে প্রবলেম হতে পারে, এই জন্য অনেক অ্যাক্টিভিটিস করার পরও কোনো লাভ হচ্ছিল না। তারপর দুইজন বাহিরে বসে কথা বলে। জিয়ানের মা তাকে কল করে তার সাথে দেখা করার কথা বলে। তখন জিয়ানের মন খারাপ হয়ে যায়। শ্যাং তাকে বলে, তোমার মন খারাপ কেন? তোমার মায়ের সাথে দেখা করলে প্রবলেম হবে কি? তোমার মনে যদি কোনো কষ্ট থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারো, হয়তো তোমার মন হালকা হয়ে যাবে। তখন সে বলতে শুরু করে, আজ থেকে কিছু বছর আগে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তার নিজের রিসার্চের কাজে। তখন আমি খুবই একা ছিলাম। আমার এক আঙ্কেল আন্টির বাসায় আমাকে পৌঁছে দেয় তারা। স্কুল থেকে আমি একাই বাসায় ফিরতাম। তাছাড়াও আমার কোনো কাজেই আমি আমার বাবা মাকে পেতাম না। অন্য বাচ্চারা যখন তার বাবা মায়ের সাথে খেলাধুলা করতো তখন আমি একাই সব কাজ করা শিখে গিয়েছিলাম। চ্যাং তাকে বুঝিয়ে বলে, দেখো এখন তো তুমি নর্মাল হয়ে গিয়েছো তাই না, এখন তোমার মায়ের সাথে দেখা করা উচিত। এদিকে দুইজনের অনেক মন খারাপ ছিল, যদি তাদের বডি সোয়াপ হয়ে যায় তাহলে তারা আর কখনোই দেখা করবে না তাদের রুলস অনুযায়ী। দুইজনে আবারও যোগা এক্সারসাইজ করতে শুরু করে, কিন্তু তাদের এত এক্সারসাইজের পরেই কোনো কাজ হচ্ছিল না। জিয়াং বলে, কেননা আমরা একটি হরর মুভি দেখি, তাহলে হয়তো আমাদের বডি সোয়াপ হয়ে যেতে পারে বয়ের কারণে। তখন তারা দুইজন মিলে একটি হরর মুভি দেখে। হরর মুভি দেখার সময় চ্যাং কিছুটা ভয় পায়। টংসু যে বাড়ির বাহিরে গিয়েছিল সে বাসায় চলে আসে। সে বাসায় আসার পর তার আইডলকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে খুশিটা সরাসরি কোনো প্রকাশ করে না। সে শুধুমাত্র জিয়াংয়ের সাথে হাত মিলায়, তাছাড়া আর কোনো কথাই বলে না। রুমে গিয়ে সে এক্সাইটেড হয়ে যায়। তখন জিয়াং তাকে বলে, লিফট অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা দুজন বন্ধু হয়ে গিয়েছি, যেহেতু এখন আমরা দুজন বন্ধু তাই ওকে বাসায় নিয়ে এসেছি। আমি জানি তুমি ওর অনেক বড় ফ্যান, তোমার সাথে দেখা করার জন্যই আমি এনেছি। তার বান্ধবী টংসু এটা বিশ্বাস করে নেয় আর অনেক খুশি হয়। তারপর সে জিয়াংয়ের ভিতরে থাকা শ্যাংয়ের সাথে অনেকগুলো পিকচার উঠায়। জিয়াং তাদের অনেক পিকচার উঠিয়ে দেয়। পরদিন আমরা দেখতে পাই তারা দুইজন মিলে আলোচনা করছিল যে তাদের যে পিচ্চি বোনটা ওই বোনটাকে নিয়ে আসবে। তারপর জিয়াংয়ের ওই পিচ্চি বোন মোমোকে নিয়ে আসলে তারা মোমোর সাথে অনেকক্ষণ খেলাধুলা করে তাদের বডি অ্যাক্টিভিটিসগুলো একসাথে করার জন্য, যাতে তাদের বডিটা সোয়াপ হয়ে যায়। পরদিন ছিল জিয়ানের মার সাথে জিয়ানের দেখা করার পালা। জিয়ানের বডিতে থাকা শ্যাং তার মায়ের সাথে কথা বলে। মোমোকে নেওয়ার জন্য জিয়াংয়ের বাবা চলে আসে। দুইজনের মধ্যে অনেক ঝগড়া হয়। এটা দেখে জিয়ানের কোনো কিছুই সহ্য হয় না, সে এখান থেকে বেরিয়ে যায়। শ্যাং আসে আর বুঝতে পারে জিয়াং এখান থেকে কোথায় গিয়েছে। সে তখন বাহানা দিয়ে এখান থেকে বেরিয়ে যায় আর জিয়াংকে খুঁজতে শুরু করে। জিয়াংকে সে বাহিরে দোলনায় বসে থাকতে দেখে সে অনেক বেশি ড্রিঙ্ক করেছিল। সে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা কথা বলছিল। শ্যাং তাকে ড্রিঙ্ক করতে নিষেধ করে। দুইজন হাঁটতে হাঁটতে কথা বলে। জিয়াং বলে, আমাকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না। তখন শ্যাং বলে, কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? আমি তো আছি, আমি তোমাকে পছন্দ করি। তখন জিয়াং বলে, কে বলেছে তুমি আমাকে পছন্দ করো? তুমি তো শুধু জাজুকেই পছন্দ করো, আমাকে একদমই পছন্দ করো না।
তখন সে বলে যে তোমাকে পছন্দ করা আর জাসুকে পছন্দ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি তোমরা দুইজনকে দুইভাবে পছন্দ করি। জিয়াংয়ের বমি বমি ফিল হচ্ছিল, তাই সে রাস্তার এপাশ থেকে ওই পাশে যেতে চায়। তখনই একটি গাড়ি চলে আসে। শেং শেং তাকে দৌড় দিয়ে আটকানোর চেষ্টা করে। যখনই সে আটকে ফেলে, দুইজনের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। এখানে তারা আবারও শেং শেং ছিল আর জিয়াং জিয়ান ছিল। দুইজনের বডি এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ভিতরে ভিতরে দুইজনেরই মন খারাপ ছিল, কারণ তারা বলেছে একে অপরের সাথে আর কখনোই দেখা করবে না। এখন কি হবে? শ্যাং শ্যাং বলে, জাসু আর তুমি একদমই আলাদা। জাসুকে আমি ওই তারার মতো পছন্দ করি, যেটা সব সময় দূর থেকে চিকিমিকি করতে থাকে। জাসুকে আমি তারার মতোই পছন্দ করি, সে দূর থেকেই সুন্দর আর দূর থেকেই ভালো। কিন্তু তোমাকে আমি একটু ভিন্নভাবে পছন্দ করি। তোমাকে আমি সব সময় আমার কাছে চাই, পাশে চাই, একসাথে সময় কাটাতে চাই। আমি তোমাকে ভালোবাসি। এটা বলে দুইজনই কিস করে, আর এখানে একটি সুন্দর মুহূর্ত তৈরি হয়। কিস করার পর তাদের বডি এক্সচেঞ্জ হয় না। এখানে তারা একে অপরের প্রতি ভালোবাসা কনফেস করে। জিয়াং শেং শেংকে কাঁধে করে তার বাসায় নিয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট দেখে মন খারাপ করে, কারণ অ্যাসিস্ট্যান্ট জিয়ানকে শেং শেং থেকে দূর থাকার কথা বলে। তখনই কিউটি পাই এখানে চলে আসে। কিউটি পাই কেমন আমরা তো খুব ভালো করেই জানি, সে তো গসিপ করার নামে 1 নম্বর ছিল। তখন ম্যানেজার বলে, তুমি কি আমার সাথে গসিপ করবে? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই করতে পারি। তারা দুইজন মিলে গসিপ করতে শুরু করে। সিন শিফট হয়ে আমরা শ্যাং শ্যাংকে দেখতে পাই। সকালে ঘুম থেকে ওঠার পর তার রাতের কথা সবকিছু মনে পড়তে থাকে। শ্যাং শ্যাং অনেক খুশি হয়, কারণ জিয়ান তাকে পছন্দ করে। এই বিষয়টি সে তার বান্ধবীর সাথে শেয়ার করে, বলে যে কোনো আইডলের কি রিলেশন করা যায় বা রিলেশন করা যাবে? তখন সে বলে, রিলেশন না করাই ভালো, সিঙ্গেল থাকলে তাদের জন্য ভালো হয়। আর যদিও বা সে রিলেশন করে থাকে, তাহলে এটা প্রকাশ করতে পারবে না। এটা যদি সে প্রকাশ করে দেয়, তাহলে তার জন্য অনেক প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। এটা শুনে কিছুটা মন খারাপ করে চ্যাং চ্যাং। তখনই তার কাছে কল আসে জিয়াংয়ের। সে বাসায় চলে আসে জিয়াংয়ের। আমরা তো জানি এখানে শ্যাং শ্যাংকে কেউই পছন্দ করতো না। অ্যাসিস্ট্যান্ট কখনোই চায় না জিয়াং রিলেশন করুক। জাংসুও এমনটা চায় না। তবে সে জিয়াংয়ের দিকে তাকিয়ে কোনো কিছুই বলে না, কারণ সে কষ্ট পাবে। কিউটি পাইয়ের কোনো কিছুই যায় আসে না, কারণ সে তো সবসময় সবাইকেই পছন্দ করে, তার কোনো খারাপ লাগা নেই। জিয়াং খাবারের টেবিল থেকে উঠে শ্যাং শ্যাংকে নিয়ে সবার সামনে বলে, আমি আর শ্যাং শ্যাং ডেট করছি। তো তোমাদেরকে একটি কথা বলে রাখি, শ্যাং শ্যাং সবসময় আমার বাসায় আসা যাওয়া করবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। শ্যাং শ্যাং রুমের দিকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি কি পাগল হয়েছি? দিনের বেলা উল্টোপাল্টা স্বপ্ন দেখছি। তখন কিউটি পাই বলে, আপনি স্বপ্ন কেন দেখবেন? আপনি সত্য যা তাই দেখেছেন, আপনার কিছু হয়নি। এদিকে শ্যাং শ্যাং জিয়াংকে বলে, কোনো কথা নেই, বার্তা নেই, তুমি সবার সামনে বলে দিলে আমাকে তুমি ভালোবাসো। সকাল থেকে আমাকে কোনো কলও করলে না, SMS-ও করলে না, আর এখন হুট করে বলে দিলে ভালোবাসি। এটা কি মানা যায়? আমি মানতে পারবো না। তখন জিয়াং বলে, তুমি যখন ঘুমেছিলে তখন আমি তোমার কাছে একটি চিরকুট রেখে গিয়েছিলাম। যেহেতু আমি একটি মিটিংয়ে ছিলাম, আমার আসতে দেরি হবে, তাই। এখানে সে রুমটিকে অনেক সুন্দরভাবে ডেকোরেট করে আর বলে, কাল রাতে তো তুমি ড্রাঙ্ক ছিলে, তাই সবকিছু ভালোভাবে বলতে পারিনি। এখন বলছি আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানে একটি রোমান্টিক সিন তৈরি হয়। তাদের রিলেশন তো ঠিকঠাক চলছিল, কিন্তু শ্যাং চ্যাং এর মাথায় একটি প্রশ্ন আসে, আমি টংকে সবকিছু খুলে কিভাবে বলবো? যেহেতু সে তোমার অনেক বড় ভক্ত, সে যদি মন খারাপ করে। তখন জিয়াং বলে যে, তুমি চিন্তা করো না, সবকিছু সময় হলে আমরা বলে দিব। জিয়ান যখন বাসায় যায়, জিয়ানের অ্যাসিস্ট্যান্ট তার জন্যই অপেক্ষা করছিল। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বকাঝকা করতে শুরু করে, বলে, তুমি সেই রিলেশনে জড়িয়েছ, এখন কি করবে পাবলিক যদি তোমার রিলেশনের বিষয়ে জানতে পারে? জিয়াং বলে, আমি এটা হাইড করে রাখবো, কেউ জানতে পারবে না। তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করো না, প্লিজ তুমি আমার রিলেশনটা কন্টিনিউ করতে দাও। অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। অ্যাসিস্ট্যান্টের হাসি দেখে জিয়াং জিজ্ঞাসা করে, কি হয়েছে, এভাবে পাগলের মতো হাসছে কেন? কিছুক্ষণ আগেই তো আমাকে বকাঝকা করছিলে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি অনেক খুশি তোমার জন্য।
তোমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে না, তোমার বন্ধু হিসাবে। আমি চাই তুমি এমন একজন মানুষের সাথে সারা জীবন কাটাও যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করো। হ্যাঁ, শ্যাং শ্যাং আমার জন্য এখন রিপোর্টার না, আমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে শ্যাং শ্যাং রেডি হয়ে জিয়াং এর বাসায় চলে যায়। শ্যাং শ্যাং এর একটি রুল ছিল, রাস্তায় সে জিয়াং এর কাছ থেকে দূর থাকবে, বাসায় আসার সময় মাস্ক আর চশমা পরে আসবে। দুইজনে মিলে খাবার রান্না করছিল। জিয়াং আর শ্যাং শ্যাং তাদের অনেক সুন্দর মুহূর্ত কাটায়। শ্যাং শ্যাং জিয়াংকে প্রশ্ন করে, খাবার তৈরি করা তুমি কোথা থেকে শিখেছো? জিয়াং বলে যে আমি ছোটবেলা থেকেই নিজের খাবার নিজে তৈরি করতাম, এই জন্য আমি সবকিছু খুব সুন্দরভাবে শিখেছি। শ্যাং শ্যাং জিয়াংকে বলে, তুমি তোমার মায়ের দেওয়া গিফটগুলো একবার খুলে দেখলেও তো পারো। জিয়াং বলে, প্লিজ আমাকে এইসব বলো না, আমি এই গিফট খুলে দেখতে পারবো না। শ্যাং শ্যাং বলে, প্লিজ একটু খুলেই দেখো। জিয়াং এতে রাজি হয়ে যায়। জিয়াং গিয়ে তার মায়ের দেওয়া প্রত্যেকটি গিফট বাইরে বের করে রাখে আর একে একে দেখতে শুরু করে। শ্যাং শ্যাং বলে, তোমার মা তোমার জন্য গিফট খুঁজতে অনেক মনোযোগ দিয়েছে আর তিনি অনেক কষ্ট করে তোমার জন্য এই গিফটগুলো কিনেছেন, না হয় এত সুন্দর গিফট কি কেউ কাউকে করে? জিয়াং বলে, এইসব আমি বিশ্বাস করি না। শ্যাং শ্যাং বলে, অতীতের কথা মনে রাখলে তুমি কষ্টই পাবে, তাছাড়া ভালো কিছু হবে না। এদিকে টং শ্যাং শ্যাং এর ল্যাপটপ ইউজ করে বুঝতে পারে শ্যাং শ্যাং কারোর সাথে রিলেশনে আছে, কিন্তু কার সাথে আছে এটা সে বুঝতে পারে না। সে জাসুকে সন্দেহ করে আর এটা পচিংকেও গিয়ে বলে। শ্যাং শ্যাং এর রিলেশন নিয়ে তারা দুইজন অনেকক্ষণ আলোচনা করে। তারপর টং কল করে জাসুকে, জাসুকে কল করে সে জাসুকে ধমকাতে শুরু করে, তারপর জাসুর সাথে দেখা করে। আর তখনই তার মনে পড়ে যায় স্কুলের কথা, তারা দুইজন ডেস্কমেট ছিল। জাসু শুধু দেখতেই সুন্দর ছিল, তাছাড়া তার মাথায় কোনো বুদ্ধি ছিল না। এজন্য টং কখনোই জাসুকে পছন্দ করে না, তাকে সহ্য করতে পারে না এটা বললেই চলে। অন্যদিকে পুরো স্কুল ভাইরাল ছিল টং জাসুকে পছন্দ করে, এই জন্য টং আরও জাসুকে পছন্দ করতো না। এই প্রথম তার বেস্ট ফ্রেন্ডের খাতিরে সে জাসুর সাথে দেখা করতে এসেছে। সে যখন জাসুকে ধমকি দেয় যে আমার বন্ধুর থেকে দূরে থাকবে, ওর কাছে আসার চেষ্টা করলে আমি তোকে মেরেই ফেলবো, উল্টাপাল্টা বকতে শুরু করে, তখনই এখানে শ্যাং শ্যাং আর জিয়ান চলে আসে। যেহেতু টং তাদেরকে একসাথে দেখে ফেলেছিল, টংকে তারা বাধ্য হয় সবকিছু খুলে বলতে, যেমন তাদের বডি কিভাবে এক্সচেঞ্জ হয়। এবার আবারও তাদের বডি এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। টং বলে, এটার সমাধান কি? তখন তারা বলে, এটার সমাধান কি এটা আমরা নিজেরাও জানি না, আর কিভাবে সমাধান হবে এটা আমরা বুঝতেও পারছি না। তখন টং বলে, আচ্ছা সমস্যা নেই, তোমরা যেহেতু একে অপরের সাথে রিলেশন আছো, এতে আমার কোনো প্রবলেম নেই, তোমরা রিলেশনে থাকতেই পারো। এখন একে অপরের হাত ধরতেও ভয় পায়, কারণ তারা একে অপরের হাত ধরার মধ্যেও তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। দুইজন যখন একসাথে বসেছিল, হুট করে কারেন্ট চলে যায়। যখন কারেন্ট চলে যায়, নিচে পানির বোতল পড়ে। বোতল ওঠানোর জন্য দুইজন একে অপরের সাথে হাত লেগে যায়। এই হাত লেগে যাওয়ার কারণে তাদের বডি আবারও এক্সচেঞ্জ হয়ে যায়। দুইজন এখন খুব দুশ্চিন্তায় ছিল, শুধুমাত্র হাত লাগার কারণে, একটু শক খাওয়ার কারণে বা যে কোনো অ্যাক্সিডেন্টেই এখন তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। এদিকে সুইর মন অনেক খারাপ ছিল। সুই জাসুর বাসায় গিয়েছিল তার সাথে দেখা করতে। তখন তার বাসায় তোলা একটি পিকচার সে আপলোড করে দেয়, আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পর এটা পুরো ভাইরাল হয়ে যায়। লোকজন তাকে নেগেটিভ কমেন্ট করতে শুরু করে। সুই শুধুমাত্র পপুলারিটি পাওয়ার জন্য এইসব করে বেড়ায়। আসলে শ্যাং শ্যাংও আগে তাই ভাবতো। লিটল গ্লাক্সের সবাই মিলে তার এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করে। অন্যদিকে আমরা একটি ফটোগ্রাফারকে দেখতে পাই, সে সুযোগ বুঝে মোমোর কাছে যায়। মোমোকে গিয়ে শ্যাং শ্যাংয়ের পিকচার দেখিয়ে বলে, তুমি কি এই মেয়েটিকে চিনো? তখন মোমো বলে, হ্যাঁ এ তো শ্যাং শ্যাং। তখন সে বুঝতে পারে শ্যাং শ্যাং আর জিয়ানের মধ্যে রিলেশন আছে। এদিকে শ্যাং শ্যাং আর জিয়াং তাদের বডি এক্সচেঞ্জ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল। কিভাবে তারা এইসব ঠিক করতে পারবে এটা কিছুতেই বুঝতে পারছিল না। তারা এখন একে অপরের হাত ধরলেও তাদের বডি এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। তারা দুইজন মিলে অনেকগুলো এক্সারসাইজ করে কিভাবে তাদের বডি এক্সচেঞ্জ হয় এটা বোঝার জন্য। তারা একে অপরের হাত ধরলেই তাদের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। এখন তারা বুঝতে পারছিল তাদের বডি এক্সচেঞ্জ তাদের হাতের মধ্যে রয়েছে। কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। দুইজন বসে যখন খাবার খাচ্ছিল, তখনই সুইর কল আসে। তারা দুইজন সুইর বাসায় চলে যায়। যেহেতু সুইর মন খারাপ ছিল, সে ড্রিঙ্ক করে বসে আছে, তাই তারা দুইজন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যায়। সুই এখানে উল্টাপাল্টা করতে শুরু করে, সে তো কান্না করেই বসে।
এখানে আমরা বুঝতে পাই সুই আসলে কাউকেই পছন্দ করতো না, সে তো একদম ফ্রি মাইন্ডের মেয়ে। সুইকে সান্ত্বনা দিয়ে তারা বাসার দিকে রওনা হয়। শেংকে যখন সে বাসায় রাখতে যায়, ফটোগ্রাফার তাদের একসাথে পিকচার উঠিয়ে নিয়ে যায়। এদিকে সুইয়ের জন্য টঙেরও অনেক মন খারাপ হচ্ছিল। টং তার আর্টিকেলের কাজের জন্য জাসুর সাথে দেখা করতে আসে। এখানে সে জাসুকে বলে, তুমি সুইয়ের বিষয়ে কোনো কথা বলনি কেন? আমি জানি যে তোমরা চাইলেও কথা বলতে পারবে না, তোমরা কোম্পানির অর্ডার ছাড়া কোনো কাজই করতে পারো না। তোমাদের আইডলদের এই বিষয়টা আমার খুবই বাজে লাগে, এই জন্য তোমাদের আইডলকে আমি পছন্দ করি না। তখন সে তার একটি ভিডিও দেখায়, যেই ভিডিওতে বলা ছিল সুই কোনো ভুল করেনি, তার দ্বারা কোনো ভুল হয়নি, প্লাস সে ওই ধরনের মেয়ে না। আর তার ফ্রেন্ড ফলোয়াররা তাকে বিশ্বাস করে, এটা খুব সহজেই তারা মেনে নেবে। টং বলে যে এটা বুঝতে পেরেছি, তুমি এই ভিডিওটা আপলোড করে দাও, তাহলে সবার ভুল ধারণা চেঞ্জ হয়ে যাবে। সে বলে, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা অনেক ভালো, তা আমি খুব ভালো করেই জানি, তবে মাঝে মাঝে তারা পথ ভুলে অন্য রাস্তায় চলে যায়। এদিকে এক প্রবলেম শেষ হতে না হতে অন্য একটি প্রবলেম এসে দাঁড়ায়। জিয়াংয়ের সাথে তার মা ডিনার করতে চায়। জিয়াং তার মায়ের সাথে ডিনার করতে রাজি হয় না। শেং তাকে অনেক কষ্টে রাজি করে। তারা বডি এক্সচেঞ্জ করে চলে যায় মায়ের বাসায়। মায়ের বাসায় যাওয়ার পর শেং তার পুরাতন একটি পিকচার দেখতে পায়। শেং জিয়াংকে জিজ্ঞাসা করে, এই পিকচারটি তুমি কখন উঠিয়েছিলে? জিয়াং বলে, এটা আমার বার্থডের পিক। ওই দিনও বাবা মায়ের মধ্যে অনেক ঝগড়া হয়, এই ঝগড়ার জন্যই আমার ছোটবেলার সব মেমোরি নষ্ট হয়েছে। শেং ইচ্ছা করে বাসা থেকে বেরিয়ে যায় যাতে জিয়াং তার মায়ের সাথে কথা বলতে পারে। শেং এর বডিতে থাকা জিয়াং তার মাকে উল্টাপাল্টা কথা বলে যে আপনি কেন জিয়াংকে ফেলে রেখে চলে গেলেন। ছোটবেলা থেকেই জিয়াং একা একা বড় হয়েছে, না পেয়েছে বাবার আদর, না পেয়েছে মায়ের আদর। তখন তার মা বলে, আমার ছেলে জিয়াংয়ের থেকে আমার অনেক বেশি খারাপ লাগে, ওর বাবা অন্য একটি মহিলাকে বিয়ে করে নিয়েছিল। আমার হাতে কোনো কাজ ছিল না যে আমি আমার ছেলেকে লালন পালন করব, তাই আমি ওই প্রজেক্টে কাজ করার জন্য চলে যাই। আমি আমার ছেলেকে সময় দিতে পারিনি, এই জন্য আমার সবসময় গিল্টি ফিল হয়। কি করব বলো মা, আমি চাইলেও আমার ছেলেকে সময় দিতে পারতাম না। তখন সে তার ওই ছোটবেলার পিকচারটি দেখালে মা বলে, এটা আমাদের লাইফের বেস্ট দিন ছিল। ওই দিন আমরা সবাই মিলে তার বার্থডে সেলিব্রেট করছিলাম। তখন তার হাত থেকে একটি বোতল পড়ে যায়। আমি যখন এটা পরিষ্কার করছিলাম আমার হাত কেটে যায়, এই জন্য আমার ছেলে অনেক কান্না করছিল। তারপর আমরা তিনজনে মিলে তার বার্থডেটা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করি। আর ওই দিনটা আমাদের হয়তো লাস্ট এনজয়েবল দিন ছিল। তখন সে বুঝতে পারে সে শুধু খারাপ দিকগুলোই মনে রেখেছে, কোনো ভালো দিক সে মনে রাখেনি। এটা তার ভুল ধারণা বা ভুল ছিল। জিয়াং বাহিরে এসে চিন্তা করে তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি, সে তার মায়ের সাথে সম্পর্ক ঠিক করে নেবে। তারপর তারা সবাই মিলে খাবার খায়। এখানে তারা আবারও বডি এক্সচেঞ্জ করে নিয়েছিল। জিয়াং তার মাকে বলে, মা, আমি আমার লাইফে অনেক ভালো আছি, তুমি কেন আমার চিন্তা করে নিজের লাইফ নষ্ট করছো? তুমি তোমার মতো তোমার লাইফটাকে এনজয় করো, আমাকে তুমি ভালো রাখতে পারোনি এটা চিন্তা করে নিজের মন নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার মতো করে বাঁচো মা, আমি এটাই চাই। তাদের মা ছেলের সম্পর্ক ঠিক করে জিয়াং এবং শেং খুব খুশি হয়ে তাদের বাসায় ফিরে। তবে তারা দুইজন বাসায় ফেরার পর মমর কাছ থেকে জানতে পারে যে তাদের সম্পর্কটা ভাইরাল হয়ে গিয়েছে। শেং সিদ্ধান্ত নেয় সবকিছু তার মা বাবাকে বলে দিবে। যখন সবকিছু মা বাবাকে খুলে বলে, মা বাবা বলে যে, মা বলে এই বিষয়টা তোর খালাকেও জানাতে পারবো না। শেং বলে, কাউকেই বলা যাবে না, যদি কাউকে বলা যেত তাহলে আমি তোমাকে সিক্রেট কেন বলতাম। পরদিন সকালে শেং যখন অফিসে আসে, সে দেখতে পায় তার এবং জিয়াং এর একটি পিকচার ভাইরাল হয়েছে। এই পিকচারটি দেখে তার অনেক মন খারাপ হয়। দেখতে পায় অনেক নেগেটিভ কমেন্ট করেছে লোকজন তাকে। শেং সাথে সাথেই জিয়াংকে কল করে। জিয়াং বলে, এই বিষয়টা নিয়ে চিন্তা করার কিছু নেই, আমরা সব ম্যানেজ করে নিব। তখন তার ম্যানেজারও তাকে সেম কথাই বলে, এই বিষয়টা আমরা দেখছি, তোমরা চিন্তা করো না। সবাই তাদেরকে অনেক সাপোর্ট করে। কিন্তু বিষয়টা ছিল, সবাই যেহেতু জেনে গিয়েছে, এখন তো প্রবলেম অবশ্যই ক্রিয়েট হবে। বাবা মা তাকে সান্ত্বনা দেয়, সাথে কিউটি পাইও বলে যে চিন্তা করো না, সব নর্মাল হয়ে যাবে, আমরা সবাই আছি তোমাদের সাথে। জিয়াংয়ের মন কিছুটা হালকা হয়। পরদিন সকালে সে যখন অফিসে যায়, দেখতে পায় যে তার পুরো আইডেন্টিটি কেউ একজন লিক করে দিয়েছে। সে কোথায় থাকে, কোন অফিসে চাকরি করে, তার বাসা
কোথায় এইসব, এতে অনেক বেশি মন খারাপ হয় এর। সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সবাই তাকে অনেক নেগেটিভ কমেন্ট করছিল। তার বান্ধবী তাকে জিয়ানের বাসায় নিয়ে যায়। জিয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝিয়ে বলে যে তুমি চিন্তা করো না, আমরা সবকিছু হ্যান্ডেল করে নিব। জিয়ানেরও এখানে অনেক বেশি মন খারাপ ছিল, কারণ তার জন্যই এইসব হয়েছিল। এখানে আমরা দেখতে পাই ওই রিপোর্টারটিকে, যে ভুয়া নিউজ ছড়ায়, কিন্তু সে খুব ভালোভাবে বুঝতে পারে এর এই বিষয়টা যেহেতু ভাইরাল হয়েছে, এই বিষয়টা তার উপর অনেক খারাপভাবে প্রভাব পড়বে। এর বাবা যখন এই নিউজটি পায় তখন সে হার্ট অ্যাটাক করে। এত বড় একটি ঘটনা সে কোনোভাবেই নিতে পারছিল না। এই বিষয়টি জানার পর হসপিটালে চলে যায়। হসপিটালে তার বন্ধু ডক্টরটি তার বাবার কেয়ার রাখছিল, বলে সব কিছু ঠিক হয়ে যাবে। হসপিটালের মধ্যেই কান্না জুড়ে দেয়, কারণ সে অনেক কষ্ট পেয়েছিল। বিষয়টি সে কিভাবে ম্যানেজ করবে কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে জিয়ান তাদের ম্যানেজারকে বলে এই ব্যান্ড ভাঙার জন্য। লি আর জাসু রাজি হয়ে যায়। তারা বলে আমরা এতে রাজি আছি, যেহেতু এই বিষয়টির সাথে শ্যাং জড়িত আছে, আমরা চাই না শ্যাং এর কোনো ক্ষতি হোক, তাই আমরা এই বিষয়টি মেনে নিব। তারা তিনজন তাদের টিম ভাঙতে চায়। এই টিম ভাঙা বলতে তারা তিনজন আলাদাভাবে এখন কাজ করবে। তাদের যে একটা টিম আছে ওইটা ভেঙে যাবে। লুকোমুখে ছড়িয়ে পড়লে হয়তো জিয়াং এর নাম মুছে যাবে, হয় এমনটাই। পরদিন জিয়াং কোচিং এর সাথে তাদের বডি এক্সচেঞ্জের বিষয়টা কথা বলে। তখন কোচিং বলে এটা হয়তো কোনো ম্যাগনেটিক কারণে হতে পারে, হয়তো পৃথিবীর কোনো ম্যাগনেটিক কারণ, জেনেটিক ম্যাগনেটিক কারণ, অনেক কিছুই আছে যার কারণে এরকমটা হতে পারে। তোমাদের বডি এভাবে চেঞ্জ হওয়া ঠিক না, হয়তো এমন কোনো সময় চেঞ্জ হলো আর কখনো ফিরেই পেলে না, তখন কি হবে? আমি এটা নিয়ে আরো তদন্ত করব। জিয়ান কে মুভি দেখার জন্য ইনভাইট করে। তারা দুইজন বসে মুভি দেখে। জিয়াং এর কাছ থেকে দূরে বসে। জিয়াং চায় না তাদের বডি আবারও এক্সচেঞ্জ হোক বা কোনো প্রবলেম হোক, এই জন্য সে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। জিয়াং কে বলে যে আমাদের রিলেশনটা কন্টিনিউ করা ঠিক না, যদি আমরা এই রিলেশনটা কন্টিনিউ করি তাহলে পরবর্তীতে আমাদের প্রবলেম হতে পারে। দুইজন তাদের মত নিয়ে ব্রেকআপ করে নেয়। একে অপরের সাথে SMS এও কথা বলা বন্ধ করে দেয়। এভাবেই তাদের দিন কাটতে শুরু করে। 1 বছর পরের সিন দেখানো হয়। চ্যাং এখানে তার জবটি ছেড়ে দিবে। সে জব ছেড়ে অন্য একটি প্রজেক্টে কাজ করবে। এদিকে আমাদের জিয়াংকে দেখানো হয় সে সদ্য একটি মুভির কাজ শেষ করে তার দেশে ফিরছে। এখানে সুশির সাথে তার একটি ইন্টারভিউ হয়। সুশি তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে বা তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? তখন সে বলে না, তবে জলদি কাউকে প্রপোজ করতে চাচ্ছি। তং এই বিষয়টা কে বলে আর তাকে ইন্টারভিউ দেখতে বলে। ইন্টারভিউ দেখে এর মন অনেক খারাপ হয়। সে কি করবে বুঝতে পারে না। তার জিয়াং এর কথা খুব বেশি মনে পড়ছিল। সে মন খারাপ করে বসে থাকে। পরদিন তারা দুইজন মিলে একটি দাওয়াতে যায়। দাওয়াতটা করেছিল জাসু। জাসু বলে যে এখানে আরো লোক আসবে, আমরা অনেকেই মিলে আজ ডিনার করব। এর নজর শুধু জিয়াংকে খুঁজছিল। তখনই পিছন থেকে কেউ আসে। সে মনে করে জিয়াং, তারপর দেখতে পায় লি, তারপর মনে করে আবারও জিয়াং, কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট এসেছিল। অ্যাসিস্ট্যান্টের পিছে পিছেই চলে আসে আমাদের জিয়াং। জিয়াংকে দেখে শ্যাং অনেক খুশি হয়। জিয়াং তার পাশেই এসে বসে। অ্যাসিস্ট্যান্ট বলে যে সত্যি কি তুমি গার্লফ্রেন্ড পেয়ে গেছো? জিয়াং বলে হ্যাঁ ভাই, কেন তোদের কি বিশ্বাস হচ্ছে না? তখন তারা সবাই বলে হ্যাঁ বিশ্বাস হচ্ছে। এখানে কিছুটা জেলাস ফিল করতে থাকে শ্যাং। তবে সে এখানে কিছুই বলে না, তার মতো করে খাবার খায়। খাবার খাওয়ার এক পর্যায়ে একে একে সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার পর জিয়াং কে তার বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। জিয়াং যখন কে বাসায় পৌঁছে দিতে যায়, তার বাসার সামনে গাড়ি স্টপ করে তাকে বলে আমাদের বডি যে কারণে সোয়েপ হতো বা আমাদের বডি এক্সচেঞ্জ হতো, ওই কারণটি আমার মা খুঁজে সমাধান করে দিয়েছে। এখন আর আমাদের বডি চেঞ্জ হবে না। শ্যাং আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন আমি স্টেবল, আমি চাইলে সবার সামনে নিয়ে আসতে পারবো। প্লিজ আমাদের সম্পর্কটাকে একটা সুযোগ দাও। আমি তোমাকেই পছন্দ করি, তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও। কিন্তু এখানে কোনো কিছুই বলে না শ্যাং। সে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে কি বলবে, কারণ তার কাছে বলার কিছুই ছিল না। সে দ্রুত এখান থেকে চলে যায়। সে যখন তার বাসায় আসে তখন আমরা ওই জায়গায় জিয়াংকে দেখতে পাই। জিয়াং এখানেও বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে একটি সুযোগ দাও। শ্যাং এখানেও তাকে কিছু বলে না, তবে তাকে একটি ট্রিপে যাওয়ার কথা বলে। ট্রিপে যাওয়ার পর দুইজনের পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। একে অপরের সাথে তাদের কাটানো
মুহূর্তগুলো মনে করে একে অপরকে কিস করে তাদের রিলেশনকে আবার তারা সুযোগ দেয়। যখন শ্যাংশ্যাং বলে তুমি তো এখন স্টেবল, তুমি সবকিছু করতে পারো, তাহলে কেননা আমরা দুইজন বিয়ে করে নেই। তারা দুইজন বলে অবশ্যই করতে পারি। তখন তারা একটি সেলফি উঠায় আর সবাইকে সেন্ড করে। তাদের মা বাবা পিকচারটি দেখে তাদের অল দ্য বেস্ট জানায়, সাথে অ্যাসিস্ট্যান্টও পিকচারটি দেখে। শ্যাংশ্যাং এর ডক্টর বন্ধুও খুশি হয়, তবে তার মন ভেঙেছিল, কিন্তু সে শ্যাংশ্যাং এর জন্য অনেক হ্যাপি হয়। লি পিকচারটি দেখে বলে ভাই তোর বিয়েতে তো আমি দুমদাম করে নাচবো। জাসু বলে ওর তো এমনিতেই কোনো বন্ধু নেই, আমরা ছাড়া ওর বিয়েতে আর কেই নাচবে, সমস্যা নেই, আমরা সবাই মিলেই ডান্স করব। জিয়াং এর মা পিকচারটি দেখে সেও অনেক খুশি হয় তার ছেলের জন্য। ফাইনালি তার ছেলে একজন লাইফ পার্টনার পেল। এই হ্যাপি এন্ডিং এর মধ্যেই কাহিনী শেষ হয়। ওয়েট, কোথায় যাচ্ছেন? আমি কাহিনী শেষ হয়েছে বলেছি, ড্রামা তো আর শেষ হয়নি। এটাই লিখছিল শ্যাংশ্যাং তার নোবেলে। সে তার এডিটরকে বলে বডি সুইমিং আমাদের মধ্যে হয়নি, এটা আমাদের সত্য ঘটনার উপরই ডিপেন্ডেন্ট, কিন্তু আপনি আপনার লাইফ পার্টনারের সাথে যখন দেখা হবে বা তার সাথে কথা হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মতোই আপনি কাউকে পেয়েছেন যাকে ছেড়ে আপনি কখনোই থাকতে পারবেন না বা কল্পনাই করতে পারবেন না। যখন তুমি তোমার প্রিয় মানুষটাকে পেয়ে যাবে, তোমার মতো কাউকে পেয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন তুমি কাটাতে পারবে। তার সাথে তুমি বছরের পর বছর কাটালেও তোমার বোরিং ফিল হবে না। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এই পৃথিবীতে তুমি একজন এমন খুঁজেই পাবে। এই মেসেজটি দেওয়ার মধ্যে ড্রামাটি এখানেই শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বিশেষ করে আপু আপনি জানাবেন ড্রামাটি আপনার কেমন লেগেছে। নতুন কোনো ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।